হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, সবকিছু ক্লিয়ার ভাইয়া। লাইট এবং ভয়েস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে ভাইয়া। হ্যালো এভরিওয়ান। আমাদের সবাইকে আমাদের 50তম বিসিএস প্রিলি আছি। আমি আপনাদের সাথে আছি ইয়াসিন মিয়া। আমি বর্তমানে 43তম থেকে সহকারী কমিশনার হিসেবে প্রশাসন ক্যাডারে কর্মরত আছি। তো আমাদের আজকের যে ক্লাসটা আমরা নিব, আসলে আজকে আমার ক্লাসে মূলত আমাদের মানসিক দক্ষতার হচ্ছে লেকচার 3 আসলে ক্লাসটা দেখবো। তো আমাদের আজকে যে টপিক আসলে আছে সেগুলো মূলত সংখ্যাগত ক্ষমতা রিলেটেড। অর্থাৎ বিভিন্ন সময় দেখা যায় আমাদের মানসিক দক্ষতার মধ্যে বেশ কিছু প্রবলেম। হ্যালো এভরিওয়ান, আশা করি এবার শুনতে পাচ্ছেন। আপনারা সবাই আমাকে চ্যাট বক্সে জানান আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা, একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানান যে আপনারা সবাই। আমরা হচ্ছে ক্লাস করবো। আচ্ছা, ওকে। সো তাহলে আহ, আমরা যদি খেয়াল করি আমাদের আজকের ক্লাসে আমরা মূলত মানসিক দক্ষতা নিয়ে হচ্ছে আমরা দেখব। মানসিক দক্ষতা অর্থাৎ অনুক্রম সম্পর্কিত সমস্যা। অনুক্রম সম্পর্কিত সমস্যা বলতে আমাদের বিভিন্ন রকম সিরিজ থাকে। এই সিরিজ সম্পর্কিত যে সকল সমস্যা আছে সেটা হচ্ছে আমরা আলোচনা করব। এই ছাড়া হচ্ছে ধারার সমষ্টি নির্ণয় কিংবা হচ্ছে আমাদের কোন একটা প্যাটার্ন থেকে হচ্ছে পরবর্তী সংখ্যা কি হবে সেটা আমাদের নির্ণয়, ভগ্নাংশ দশমিক সংখ্যার সমস্যা বলি, বর্গমূল, অর্থাৎ ওভারঅল আসলে মেডিকেল যে পোর্শনটা আছে আমাদের মেন্টাল এবিলিটি সেইটা নিয়ে হচ্ছে আছে আমরা কথাবার্তা বলবো। তাহলে আমরা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাসটা আসলে একটা কঠিন ক্লাস না, বিশেষ করে যারা আমরা আসলে ম্যাথসে মোটামুটি একটু নাম্বারসে ভালো তাদের জন্য আসলে খুব সহজ বলা যেতে পারে। তো এই জিনিসটার আসলে কোনো, আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত বছরের বিভিন্ন বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে এটা আমি আসলে বলি সেটা হচ্ছে এখানে আসলে অনেক বেশি যেটা জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি আসলে প্র্যাকটিস করবেন তত আসলে এই ধরনের প্রবলেম গুলো আসলে তত দ্রুত সলভ করতে পারবেন। ওকে। সো আমাদের যদি আমরা খেয়াল করি একদম শুরুতে যদি দেখি, আমাদের শুরুতে যদি খেয়াল করি সেটা হচ্ছে আবু বকর জানতে চাইছে প্রিলি পরীক্ষায় একটি প্রশ্নে দুটি অপশন ভরাট করলে সম্পূর্ণ ওএমআরটি কি বাতিল হবে কিনা। না, আপনি আসলে সম্পূর্ণ ওএমআরটা বাতিল হবে না, তবে অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন দুইটা অপশন ভরাট না করতে, কারণ দুইটা অপশন ভরাট করার কোনো মিনিং নাই। আপনি একটা অপশন ভরাট করে ফেললে পরের অপশনটা আসলে ভরাট করে কোনোই ধরনের লাভ নাই, সো এই ধরনের কাজ আপনি না করলেই ভালো। তবে এই ধরনের ওএমআর বাতিল হয়ে যাওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, আমাদের হচ্ছে আমরা চলে আসি আমাদের আজকের পড়াশোনায়। 48তম বিসিএস এ দেখেন একদম শুরুতেই আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা কি দেওয়া আছে, বলা হচ্ছে 1 4 9 16 25 এই অনুক্রম বা সিরিজটির পরবর্তী সংখ্যাটি কত। দেখতে খুব সহজ কিন্তু খুব একটা কঠিন কিছু না। দেখি আপনারা একটু আমাকে চ্যাট বক্সে আনসারটা জানাই দেন তো। একটু প্যাটার্ন খেয়াল করার চেষ্টা করেন। প্যাটার্ন গুলো কি কিভাবে খেয়াল করতে পারেন, খেয়াল করে দেখতে পারেন যে এটা কি সমান্তর কিনা, মানে একই নাম্বার হারে বাড়তেছে কিনা, অথবা গুণোত্তর কিনা, একই গুণাকারে বাড়তেছে কিনা, অথবা প্রথম সংখ্যাটার সাথে 2 যোগ করলে পরেরটা পাওয়া যায় কিনা, পরেরটার সাথে 4 যোগ করলে, মানে এইভাবে যে কোনো একটা প্যাটার্ন খুঁজে পাওয়া। তো অনেকেই দেখতেছি আমি সঠিক উত্তর দিয়ে দিচ্ছি, ইসরাত, মুশফিক, রনি। সো বেসিক্যালি আসলে খেয়াল করে এখানে কি হয়েছে, এই যে এক প্রথম সংখ্যা, তারপরে সংখ্যা 4, পরের সংখ্যা 9, তারপরে 16, 25, এরা সবাই বর্গ সংখ্যা। এরা সবাই
বর্গ সংখ্যা। এবং কেমন বর্গ দেখেন, 1 হচ্ছে আসলে 1 স্কোয়ার, 4 হচ্ছে 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 16 হচ্ছে 4 এর স্কোয়ার, 25 হচ্ছে 5 এর স্কোয়ার। তার মানে পরের যে সংখ্যাটা হবে সেটা হবে কত, 6 এর স্কোয়ার। 6 এর স্কোয়ার মানে কত, 36। এইটা হচ্ছে আমাদের তাহলে পরবর্তী সংখ্যাটা। সো আমাদের আনসার হচ্ছে কত, 36। তো এইভাবে হচ্ছে আপনি প্যাটার্ন খুঁজে বের করা। যেমন এই যে আরেকটা প্রশ্ন, নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে? নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি হবে? দেখেন 243, তারপর হচ্ছে 81, তারপর 9 3 1। তো এখন খেয়াল করেন 243, তারপর হচ্ছে 81, তারপর আমি জানি না, তারপরে 9, তারপর 3 1। একটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন, সেটা একটু দেখেন যে এরা সবাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এটা কি বোঝা যায় কিনা যে 3 দ্বারা বিভাজ্য? দেখেন প্রথম সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, পরেরটাও 3 দ্বারা বিভাজ্য, পরেরটাও 3 দ্বারা বিভাজ্য, এরা প্রত্যেকে 3 দ্বারা বিভাজ্য। এবং আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা যে কোনো সংখ্যা 3 দ্বারা কিভাবে বিভাজ্য হয় এটা একটু আমি একটু সাথে বলে দেই। 3 দ্বারা বিভাজ্য আসলে বুঝবেন কিভাবে, যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা যায়, অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে আপনি বুঝবেন সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। ওকে, সো এইটা অনেক সময় আমাদের কাজে লাগে, এটা আমাদের মাথায় রাখবেন। যেমন এখানে 2 আর 4 6, 6 আর 3 9, এই যে 2 আর 4 6, 6 আর 3 9, এই 9 সংখ্যাটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 243ও 3 দ্বারা ভাগ বিভাজ্য। সো আপনি খেয়াল করে দেখেন এখানে আসলে কি হয়েছে। এই যে 243, একে 3 দিয়ে ভাগ করলে কত হয়? একে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 3 8 24, 3 1 3 81, পরের সংখ্যাটা পাওয়া গেছে, তাই না? তার মানে হচ্ছে এখানেও দেখেন একই রকম ভাবে 9 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। আবার 3 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তার মানে এখানে সংখ্যাটা আস্তে আস্তে, মানে ধারাটাতে সংখ্যাগুলো আস্তে আস্তে কমতেছে এবং 3 ভাগ হচ্ছে। অর্থাৎ 243, সেটাকে 3 দিয়ে ভাগ করলে 81। তার মানে 81 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত আসবে? 81 কে 3 দিয়ে ভাগ করলে আসবে 27। সেই 27 কে যদি আবার 3 দিয়ে ভাগ করি আসবে হচ্ছে 9। 9 কে আবার 3 দিয়ে ভাগ করলে আসবে 3। সেকে আবার 3 দিয়ে ভাগ করলে আসবে 1। ওকে, অর্থাৎ এটা গুণোত্তরের উল্টা, অনেকটা ওরকম বলে, বা এটা একটা গুণোত্তর ধারা, যার আসলে আসলে সাধারণ যে অনুপাত সেটা হচ্ছে 1/3। অর্থাৎ 1/3 1/3 1/3 করে গুণ হচ্ছে। তো আমাদের পরবর্তী যে সংখ্যাটা, মানে মাঝখানে যে সংখ্যাটা, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 27। ওকে, এর পরের সংখ্যাটা আমরা একটু দেখি। নিচের ধারা শেষ সংখ্যা, এখানে দেখেন সেম জিনিস, দেখেন 3 9 27 81। তার মানে কি, এই যে দেখেন 3 3 কে 9, 3 দিয়ে গুণ হচ্ছে, তারপর 3 9 27, আবার 3 দিয়ে গুণ হচ্ছে, 27 কে আবার 3 দিয়ে গুণ করছে 81। তার মানে 81 কে এবার যদি আমি 3 দিয়ে গুণ করি কত হবে? 3 1 3, 3 8 24, 243। ওকে, 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ হচ্ছে, তাই এটা হচ্ছে 243 হচ্ছে পরবর্তী সংখ্যা। এটা একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। দুই ধরনের ধারা আছে, এটা নিশ্চয়ই আমরা জানি, তাও একটু বলে দেই। একটাকে আমরা বলি সমান্তর ধারা। সমান্তর ধারা মানে কি, অন্তর সেম বা ডিফারেন্স সেম, অন্তর সেম। যেমন সাপোজ 1 1 এর পরে ধরেন হচ্ছে 5, 5 এর পরে 9, 9 এর পরে 13, 13 এর পরে 17। অর্থাৎ কি এখানে ডিফারেন্স কত করে? 1 এর পরে 5 এর ডিফারেন্স কত? 4। 5 আর 9 এর ডিফারেন্স কত? 4। 9 আর 13 ডিফারেন্স কত? 4। 13 আর 17 ডিফারেন্স কত? 4। তার মানে এখানে সাধারণ অন্তর হচ্ছে 4। এই ধরনের ধারাকে আমরা বলতেছি সমান্তর ধারা, সমান্তর ধারা। আবার গুণোত্তর ধারা কোনটা? গুণোত্তর ধারা হচ্ছে এই যে মাত্র আমরা যেটা করলাম, ধরা যাক এরকম হতে পারে 2, 2 এর পরে 6, 6 এর পরে 18, 18 এর পরে 54। দেখেন এখানে আসলে কেমন হচ্ছে, এই যে 2 কে আপনি 3 দিয়ে গুণ করলে 6 হয়, 6 কে আপনি 3 দিয়ে গুণ করলে 18 হয়, 18 কে আপনি 3 দিয়ে গুণ করলে 54 হয়। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে গুণোত্তর ধারা। ওকে, গুণোত্তর ধারা। ওকে, আচ্ছা। সো তাহলে আমাদের মোটামুটি, আচ্ছা মুশফিক বলছে এগুলো গাণিতিক যুক্তি ক্লাসে ডিটেলস আলোচনা করেছে। হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট একটু মনে করায় দিলাম। ওকে, এবার দেখেন 27, তারপর -9, তারপর 3, তারপর -1, অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত? কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু 27, তারপর একটা -9, তারপর একটা 3, তারপর একটা -1। তো প্রথমে একটা জিনিস অবশ্য বোঝা যায়, প্রথম সংখ্যাটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এরপরটা মাইনাস, তার মানে এরপর একটা অবশ্যই আবার কি হবে? প্লাস হবে। এটা দেখলেই বোঝা যায়। এবং সেটা শুধু কিভাবে আসতেছে আসলে, আসতেছে আসলে আপনি যদি খেয়াল করে দেখেন যে এরা সবাই তো আসলে দেখেন ভাগ যায় কিন্তু, তাই না? 27 কে আমি যদি আসলে, হ্যাঁ ভাগ করেন, দেখেন তো এটা দিয়ে ভাগ করেন তো, ভাগ করলে কত হয়? এটা আসলে 3 ভাগ হচ্ছে, তাই তো? 3 ভাগ হচ্ছে, 3 ভাগ হচ্ছে। 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 হয়, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তার মানে 1 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1/3, 1/3। আর যেহেতু প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার হবে প্লাস, তার মানে এটা হচ্ছে +1/3। এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এইভাবেও আপনি বুঝতে পারেন।
অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন, আপনি যদি এখানে দেখেন প্রতিটা সংখ্যাকে আপনি 9 কে 27 দিয়ে ধরেন -9 কে 27 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসে -1/3। তারপর হচ্ছে পরবর্তী যে আসছে 3 কে -9 দিয়ে ভাগ করেন, তাহলে আসে কত -1/3। তারপরে আপনি দেখেন -1 কে 3 দিয়ে ভাগ করেন, সেটা কত আসে -1/3। তার মানে এখানে সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই প্রথম রাশি, এটাকে আমরা বলি সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটা এখানে কত? সাধারণ অনুপাতটা হচ্ছে এখানে -1/3। মানে লাস্টের যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে আমি যদি এক্স বলি সেটাকে আমি -1 দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট আসা উচিত -1/3। তার মানে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে +1/3। এভাবেও অনেকে চিন্তা করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ধারার ব্যাপারটা। যেমন এইখানে আরেকটা দেখেন ধারা আছে, 44তম বিসিএস এ আসছে 5, 5-এর পরে 7, 7-এর পরে 10, 10-এর পরে 14, এভাবে চলতেছে, পরেরটা 25। একটু খেয়াল করেন, প্রথমে মনে হয় 5 আর 2 এ 7, 7 আর 10, তারপর একটা 14, তারপরেরটা আচ্ছা বোঝা যাচ্ছে না, খেয়াল করে দেখেন তো 5 আর এখানে ডিফারেন্সটা কত? এখানে ডিফারেন্সটা হচ্ছে 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 7-এর সাথে 3 যোগ করলে হয় 10, 10-এর সাথে 4 যোগ করলে হয় 14। তার মানে বোঝা যাচ্ছে যে কি এখানে প্যাটার্নটা কি, এখানে প্যাটার্নটা হচ্ছে এটা সমান্তর না গুণোত্তর না, কিন্তু একটা প্যাটার্ন আছে, প্রথমে 2 যোগ, তারপরে 3 যোগ, তারপর 4 যোগ, তারপরে হবে 5 যোগ। তার মানে 14-র সাথে 5 যোগ করলে হবে 19। তার মানে পরের সংখ্যাটা কি হবে? 19-এর সাথে 6 যোগ করলে হবে 25। দেখেন এই যে পরেরটা 25 দেখা যাচ্ছে। তার মানে আমাদের প্যাটার্নটা ঠিক আছে, তার মানে আমাদের যে সংখ্যাটা দরকার সেই সংখ্যাটা হচ্ছে 19। এইভাবে করেও আপনি প্যাটার্ন খুঁজে বের করা। ওকে, নেক্সট এই সিরিজে পরের সংখ্যাটি কত দেখেন তো, 3, 5, 8, 13, 21। এটা অবশ্য সোজা, 3, 5, 8, 13, 21। একটু খেয়াল করে দেখেন, একটু দেখেন, প্রথমে আমরা একটু আগে যেরকম আমরা অন্তর দেখতেছিলাম, এখন ডিফারেন্স দিয়ে কিছু বোঝা যায় কিনা। ডিফারেন্স দিয়ে দেখেন, 3-এর পরে 2 হইলে 5 হয়, 5-এর পরে এটা 3 হইলে 8 হয়, 8-এর পরে 5 হইলে 8 হয়, 13 হয়, 13-র পরে এখানে 8 হইলে 21 হয়। তো মানে মিলতেছে না ওরকম আর কি, ঠিক এক্স্যাক্টলি। তারপর একটা প্যাটার্ন কিন্তু আছে যে 2 আর 3-এ যোগ করলে 5, 5 আর 3-এ যোগ করলে 8, তাই না? তার মানে 8 আর 5-এ যোগ করলে হবে 13, এটা হচ্ছে পরবর্তীটা ডিফারেন্স হবে। ওকে, সেই 13 আর 21 যোগ করলে হবে কত? 34। অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, এখানে এভাবেও চিন্তা করতে পারেন। কিভাবে চিন্তা করতে পারেন? এই যে প্রথম যে সংখ্যা 3 আর তার সাথে 5 যোগ করে হয়েছে 8, পরে 5 আর তার সাথে 8 যোগ করে হয়েছে পরের সংখ্যাটা 13, এরপরে 8 আর 13 যোগ করে হয়েছে পরের সংখ্যা, 8 আর 13 যোগ করে হয়েছে পরের সংখ্যা, সেটাকে আমরা বলি 8 আর 13 21। তারপরে 13 আর 21 তাহলে যোগ হবে, 13 আর 21 যদি যোগ করি সেটা হবে কত তাহলে? 34। অর্থাৎ আগের দুইটা যোগফল পরবর্তী পদ, আগের দুইটার যোগফল পরবর্তী পদ, এই ধরনের ধারার একটা নাম আছে, এটাকে বলি আমরা ফিবোনাচ্চি সিরিজ। ওকে, সো এখানে লাস্টের যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের কত? 34। ওকে, সো মোটামুটি এই গেল হচ্ছে আমাদের মোটামুটি সিরিজ রিলেটেড বিভিন্ন রকম জিনিস আসতে পারে। ওকে, সো অনেক সময় এরকম কি হয়, অনেক সময় এরকম কিছু ধারা টারা থাকে, দেখবেন হচ্ছে যে ধারার মধ্যে দেখবেন কয়েক টাইপের ধারা কিন্তু একসাথে দেওয়া থাকে, এরকমও কিন্তু অনেক সময় ধারা থাকে। যেমন হচ্ছে অনেক সময় এরকম থাকে, অনেক সময় যেমন এটাও একটু জেনে রাখেন, ধরেন এরকম যদি দেয় অনেক সময় যে সাপোজ 1, তারপরে দিলাম 2, তারপরে দিলাম হচ্ছে 5, 5-এর পরে দিলাম হচ্ছে এখানে 4, তারপরে দিলাম হচ্ছে এখানে 6, তারপরে দিলাম হচ্ছে 11, তারপর দিলাম হচ্ছে 10, হ্যাঁ, তারপর দিলাম হচ্ছে কত, এরকম একটা জিনিস। এখন দেখেন এই যে ধারাটা, এই ধারাটার পরবর্তী সংখ্যাটা কত, খেয়াল করে দেখেন, এখানে প্রথম দফায় আপনার কাছে মিলতেছে না কোনো কিছু। দেখেন 1-এর পরে 2, এখানে ডিফারেন্স হচ্ছে 1, 2-এর পরে 5, এখানে ডিফারেন্স হচ্ছে 3, 5-এর পরে 4, এখানে আবার ডিফারেন্স 1, 4-এর পরে 8, এখানে ডিফারেন্স আবার 4, 8-এর পরে 6, এখানে ডিফারেন্স আবার 2, 6-এর পরে 11, এখানে আবার 5, মানে কোনো কিছু মিলতেছে না। তো তখন যখন এরকম মিলবে না, তখন একটু চিন্তা করে দেখবেন যে এটার মধ্যে 2টা ধারা 3টা ধারা আছে কিনা। এরকমও হইতে পারে যে এখানে 2টা ধারা একসাথে করে আছে, এরকমও অনেক সময় থাকে। যেমন এরকম হইতে পারে, একটু খেয়াল করে দেখেন, এই যে 1, 5, 8, 11, এইটা মিলে একটা ধারা হইতে পারে। 1, 5, ও সরি, আমি আমি মনে হয় একটু ভুল করছি। আচ্ছা আচ্ছা, আমি আমি প্রশ্নটা লেখার সময় একটু ভুল করছি। হ্যাঁ, একটা কাজ করি, একটা মুছে দিই, একটা মুছে দিই, হ্যাঁ এক মুছে দিলাম, এক মুছে দিই। আচ্ছা, এখান থেকে শুরু করি তাহলে, 5, 8, 11, আপনি এইভাবে দেখেন, 5, 8,
11, তারপরেরটা আমরা জানি না। আর এখানে আরেকটা ধারা কি, আরেকটা ধারা হচ্ছে যে 2 4 6, তাহলে এখানে আসলে একটু ভুল হয়েছে, এই যে লেখার সময় আসলে একটু ভুল হয়েছে, 8, আমি আসলে এটা দিতে চাইছিলাম। সো পরের ধারাটা হচ্ছে 2 4 6 8, অর্থাৎ এখানে এই যে একটা ধারা, এটা হচ্ছে 5-এর পরে এই যে 8, 8-এর পরে 11, এখানে ডিফারেন্স কত করে, 3 করে করে। অন্যদিকে এইখানে যে ধারাটা, এটা এখানে ডিফারেন্স কত, 2-এর পরে 4, 4-এর পরে ডিফারেন্স এখানে আবার 2, 6, এখানে আবার ডিফারেন্স 2, তার মানে এর পরের আবার ডিফারেন্স হবে 2, অর্থাৎ এখানে পরের সংখ্যাটা হবে 10। আর এই যে 11, এরপরে হচ্ছে ডিফারেন্স হবে 3 করে, সেটা হবে কত, এখানে 14। ওকে, সো এই সংখ্যাটা হচ্ছে 14, পরের সংখ্যাটা হচ্ছে 10। অর্থাৎ দুটো ধারা মিলেও একটা ধারা হইতে পারে, এরকম কিন্তু অনেক সময় আমাদের থাকে, এটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, এটা এটা অনেক সময় কম্বিনেশন আকারে থাকতে পারে, সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমরা চলে যাই তাহলে আমাদের নেক্সট যেটা, নেক্সট নেক্সট হচ্ছে, এবার হচ্ছে আমাদের সরাসরি সমান্তর ধারার কিছু সূত্রাবলী। এটা আমরা যেহেতু গণিত ক্লাসে পড়ছি, তাই একটু মনে করাই দেই। সমান্তর ধারা সম্পর্কে অলরেডি বলছি। এখানে আমাদের সমান্তর ধারায় যেমন এরকম থাকতে পারে 1, তারপরে হচ্ছে ধরেন এই যে 3 5, তাই না, এইভাবে করে আমাদের যে কোনো একটা ধারা হইতে পারে। সো এরকম একটা ধারার আসলে যখন আমরা এন তম পদ বের করব, এন তম পদ, তখন সেই সূত্রটা কি, a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ বলতে বোঝাচ্ছি ধারাটার প্রথম পদ, এন মানে পদ সংখ্যা, যে এটা কততম পদ, কততম পদ, সেই কত সেটা হচ্ছে এন। আর ডি হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর সবসময় কিভাবে বের করতে হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ পরেরটা মাইনাস আগেরটা, এইভাবে করে আমরা বের করব। ওকে, আর এন সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ আমি যদি যোগফল বের করতে চাই, সেটা যদি সূত্র হচ্ছে n/2 টুয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটা হচ্ছে আমাদের পদের যোগফল বা ধারার যোগফল নির্ণয়ের সূত্র। আর এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র কি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, এটা হচ্ছে এরকম তিনটা জিনিস। স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 2 3, তাই না, 4 5 6, এরকম করতে করতে যদি আমি এন সংখ্যক সংখ্যার যোগফল নেই, তাহলে সেটা আসবে n ইন্টু এন প্লাস 1/2। ওকে, অর্থাৎ আপনাকে যদি এরকম বলা হয় যে সাপোজ আপনাকে বলা হইলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করতে করতে 100 পর্যন্ত যোগফলটা কত, তার মানে এখানে এন এর মানটা কত, এখানে এন এর মানটা হচ্ছে 100, তার মানে এখানে যোগফলটা কত হবে, যোগফলটা হবে 100 ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান মানে কত, 101 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে 100 দিয়ে কাটলে 50, তার মানে এই যে দেখবেন 5050, এটা হচ্ছে আমাদের আনসার। সো অনেক সময় কিন্তু এরকম করেও হচ্ছে প্রিলিতে এই সূত্রের প্রচুর প্রয়োগের অঙ্ক কিন্তু আসে। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। ঠিক একই রকম ভাবে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনর সূত্র, বর্গের সূত্র। সেটা কি, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এরকম করতে করতে যদি আমাদের এন স্কোয়ার হয়, সেটা ইকুয়াল টু কত হবে, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টোয়াইস এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, এইটা। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্রের যোগফল। আচ্ছা, যদি আপনাকে এখন এরকম একটা প্রবলেম, যে ধরেন হচ্ছে আপনাকে এরকম একটা প্রবলেম দিলাম, এরকম একটা প্রবলেম দিলাম, যে আমরা যদি হচ্ছে যে ধরেন আপনাকে বের করতে দিলাম হচ্ছে এরকম, যে সাপোজ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ডট 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 ডট, ধরেন 100 স্কোয়ার কত, এরকম একটা জিনিস বলেন তো, তাহলে এইটা কিভাবে করব? এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা উপরেরটার মতো, তবে উপরেরটার মতো হুবহু কিন্তু হয় নাই। হুবহু যেহেতু হয় নাই, এখানে কিন্তু সূত্র সরাসরি এখন অ্যাপ্লাই করা যাবে না, বরং এটাকে আগে সূত্রের মতো বানায় নিতে হবে। কিভাবে বানায় নিব, খেয়াল করে দেখেন। যেহেতু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি একটা কাজ করি, হ্যাঁ, যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার, তার মানে এইখানে আমি সব আসলে জোরগুলো আমি নিচ্ছি, তাই না, সবগুলো জোরগুলো আমাদের নিচ্ছি। তো এই প্রবলেমটা, এই প্রবলেমটা এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, একটা একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি দেখেন তো জিনিসটাকে কিভাবে লেখা যায়। এই যে 2 স্কোয়ার, এটাকে লেখা যায় না এই যে 1 স্কোয়ার মানে 1 ইন্টু 2,
তার হোল স্কোয়ার। পরেরটাকে লেখা যায় 2 × 2 তার হোল স্কোয়ার, 4 কে লিখলাম। 6 কে লিখতেছি 2 × 3 6 তার স্কোয়ার। ওকে, তারপরে 8 কে লিখতেছি ধরেন 2 × 4 তার স্কোয়ার। করতে 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 100 কে লেখা যায় 2 × 50 তার স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব জায়গায় আমাদের কিন্তু 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার এভাবে কিন্তু কমন চলে যায় প্রত্যেকটা রাশি থেকে। সেটা যদি আমরা কমন নেই তাহলে প্রথম ঘরে থাকে 1 তার স্কোয়ার, পরের ঘরে থাকে 2 তার স্কোয়ার, পরের ঘরে থাকে 3 তার স্কোয়ার, পরের ঘরে থাকে 4 স্কোয়ার, এরকম করতে করতে লাস্টেরটা 50 স্কোয়ার। দেখেন এইবার কিন্তু আমাদের ধারার মধ্যে পড়ে গেছে, তাই না? এইবার আমাদের ধারার মধ্যে পড়ে গেছে। এবং এই ধারার মধ্যে খেয়াল করেন এই যোগফলটা আমরা তো বের করতে পারবো। এটা কার মতো মিলতেছে? আমাদের সূত্রের মতো মিলতেছে, যেখানে এন এর জায়গাটাতে কে আছে? 50। এন এর জায়গাটাতে আছে 50। সো যার কারণে এখানে কিন্তু আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন, n × n+1 × twice n+1 ডিভাইডেড বাই 6। তার মানে এন এর জায়গায় 50 ইন্টু 50 + 1 ইন্টু 2 × 50 + 1 ডিভাইডেড বাই 6। এখান থেকে আপনার রেজাল্ট যা আসে আর কি। ওকে, সো এরকম কিন্তু আসলে আপনাদের কিন্তু হচ্ছে করা যাবে। ওকে, সো 2 স্কোয়ার এটা ইন্টু উপরে থাকবে 50 51, তারপর 5 দশে বা 49 জন 100 101 ডিভাইডেড বাই 6। এখান থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। তা আমি জানতে চাইছি ভাইয়া অড নাম্বারের স্কোয়ার থাকলে কিভাবে করব? অড নাম্বারের স্কোয়ার থাকলে কিভাবে করবেন সেটাও আসলে করা যায়, তবে সেটা এত ইজিলি করা যাবে না। সেটাকে যেটা করতে হবে যে আপনি ফার্স্টে পুরোটার যোগফল বের করবেন, সেখান থেকে ইভেন্টটার যোগফল বের করবেন, তারপর সেটা বিয়োগ করলে অড নাম্বারটা আসবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আমি একটা ছোট এক্সাম্পল দেই তাইলে। ছোট এক্সাম্পল বলতে ধরেন আপনার কাছে জানতে চাইছি 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার করতে করতে 99 স্কোয়ার কত। এখন আপনি কি করবেন? আপনি প্রথমে বের করবেন এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার করতে 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 একদম হচ্ছে ধরেন লেটস সে 99 স্কোয়ার আপনি এটা বের করতে পারবেন। এটা বের করতে পারবেন না? এটা কিভাবে বের করবেন? n × n+1 × twice n+1 ডিভাইডেড বাই 6, ওই সূত্র n+1 twice n+1 ডিভাইড বাই 6। এখানে n এর মানটা কত? এখানে n এর মানটা হচ্ছে 99। 99 × 100 ইন্টু 2 × 99 মানে প্রায় 198। 198 প্রায় 199 ডিভাইড বাই 6, এখান থেকে একটা বের হবে। একই রকম ভাবে একটু আগে আপনাকে শিখাইছি না, সেই নিয়মে আপনি 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার করতে 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 98 স্কোয়ার পর্যন্ত বের করতে পারবেন। 98 স্কোয়ার পর্যন্ত বের করতে পারবেন। সেটা কি আসবে? সেটা আসবে 2 স্কোয়ার কমন নেওয়ার পরে 1 স্কোয়ার 2 স্কোয়ার করতে করতে 3 স্কোয়ার করতে করতে 49 এর স্কোয়ার পর্যন্ত। ওকে, সো এইখানে এই যে 2 স্কোয়ার ইন্টু এই যে 49 এখন এন এর মান, তার মানে আসবে 49 ইন্টু n+1 মানে 50, 49 দুগুণে হচ্ছে আমাদের 98, 98 আর 1 মিলে 99 ডিভাইডেড বাই 6। এখানে একটা রেজাল্ট আসবে। এটা একটু জটিল হয়ে গেছে, এটা একটু রিটেনের ম্যাথ হয়ে গেছে, এটা আসলে প্রিলিতে আসার সম্ভাবনা খুব কম, মানে একটু বড় অঙ্ক হয়ে যায়। সো তারপর আপনি এখানে একটা রেজাল্ট আসবে আর এখানে একটা রেজাল্ট আসবে। এই উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করেন, বিয়োগ করলে আপনার এইটা চলে আসবে। কেমনে আসবে বুঝতে পারছি তো? কারণ এখানে সবাই আছে 1 থেকে 99 সবাই আছে, আর এখানে আছে 2 থেকে 98, মানে 2 4 6 এরকম করতে করতে 98। তার মানে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে আমি পাবো 1 3 5, বিজোড় গুলো পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছি তা আমি। ওকে, সো এইভাবে করেও কিন্তু আমাদের করতে হইতে পারে, তবে এটা একটু রিটেনে আসার মতো অঙ্ক। অনেক সময় কিন্তু রিটেনে আসছে এরকম, মানে এখন কিন্তু ধারার প্রবলেম একটু কঠিন টঠিন আসে। যাই হোক, তাহলে এইটা গেল আমাদের, প্রথমে গেল সমান্তর ধারা এবং বিভিন্ন ধারার সমষ্টি নির্ণয়ের জিনিস। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, লাস্ট আরেকটা ধারা আছে, সেটা হচ্ছে আমাদের কিউবের ঘনর সমষ্টি। সেটা হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব এরকম করতে করতে n কিউব। এটার জন্য সূত্র হচ্ছে আমাদের সিম্পল, সেটা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2, যেটা আসবে তার স্কোয়ার। ওকে, এইটাও আপনাদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে, এটাও একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা। তো অনেক সময় হচ্ছে কি করে, অনেক সময় হচ্ছে এইটা দেয় না, কিন্তু দেয় কি জানেন? আপনি পরীক্ষার হলে যেন বুঝতে পারেন, একের পরে দিল 8, 8-এর পরে দিল 27, 27-এর পরে দিল 64, হ্যাঁ 64-এর পরে দিতে 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 ধরেন হচ্ছে এখানে দিয়ে দিল সাপোজ এই যে 100। এই বুঝতে পারছি।
সো এটা দেখে বুঝতে হবে যে এটা একটা কিউবের সূত্র, ইজি প্রবলেম। কিন্তু আপনি হয়তো 1, 8, 7 দেখে না দেখে আপনি বুঝতে পারছেন এখানে 1 মানে 1 কিউব, এখানে 8 মানে 2 কিউব, এখানে 27 মানে 3 কিউব, 64 মানে এখানে 4 কিউব। ওকে, তার মানে এটা এই যে 100 কিউব। হ্যাঁ, এটা এটা একটু বুঝতে পারা আর কি, আর কিছুই না। হ্যাঁ, এটা এটা অনেক সময় আপনাদের জাস্ট প্রিলিতে হইলে কিন্তু এই টাইপের প্রবলেম আসতে পারে। সো তখন এইটা ইকুয়াল টু তাহলে কত আসবে, 100 ইন্টু 101 ডিভাইড বাই 2 তার স্কোয়ার। ওকে, আচ্ছা, যাই হোক, এবার যাই আমরা এরপরে নেক্সট হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারার যে সমষ্টি, গুণোত্তর ধারার সমষ্টির আমাদের সূত্রগুলো কি কি? গুণোত্তর ধারার মধ্যে আমাদের নিশ্চয়ই বলছি যে একটা সাধারণ অনুপাত থাকে, তাই এখানে আমাদের নর্মালি হচ্ছে এন-তম পদ যেটা থাকে, এন-তম পদ এর সূত্র হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে এ আর টু দি পাওয়ার n-1। এখানে আর বলতে বোঝায় সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। ধরা যাক আপনাকে এরকম একটা প্রবলেম দিলাম, কিরকম প্রবলেমটা? প্রবলেমটা দিলাম হচ্ছে এরকম যে 1, তারপরে হচ্ছে ধরেন সাপোজ হচ্ছে 3, তারপর হচ্ছে 927 এর ধরেন হচ্ছে আমি বললাম লেটস সে দশম 100তম পদ কত, এর 100তম পদটা কত। তাহলে 100তম পদ মানে কি, এন এর মানটা কত এখানে 100, এখানে আর এর মানটা কত, সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখানে 3 কে 1 দিয়ে ভাগ করলে হবে 3, 9 কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, 27 কে 9 দিয়ে ভাগ করলে হবে 3, তার মানে এখানে সাধারণ অনুপাত হচ্ছে 3। ওকে, সো যার কারণে এখানে 100তম পদ, 100তম পদ সেটা আসবে হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। আচ্ছা, এটা কি? এ হচ্ছে এখানে প্রথম পদ, সো এখানে এই যে প্রথম পদটা এটা হচ্ছে আমাদের এ, এর ভ্যালুটা এখানে 1, তাহলে 1 ইন্টু আর এর মানটা কত 3 টু দি পাওয়ার এন এর মানটা কত 100, 100 - 1 মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 99। এটাই আমাদের আনসার, 3 টু দি পাওয়ার 99। ওকে, সো এরকম টাইপের আমাদের অনেক সময় থাকতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে ধরেন এবার হচ্ছে যোগফল কেমন হবে, যোগফল এন সংখ্যক পদের সমষ্টি কেমন হবে। আচ্ছা, এন সংখ্যক পদের সমষ্টি, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে দুইটা ব্যাপার আছে। গুণোত্তর ধারার সমষ্টির ক্ষেত্রে আমাদের যদি সাধারণ যে অনুপাতটা আছে আর, এটা যদি গ্রেটার দেন 1 হয়, একটু আগে যেমন ছিল 3 গুণ 3 গুণ করে হচ্ছে গ্রেটার দেন 1, এরকম যদি হয় তখন সমষ্টির জন্য ফর্মুলাটা হচ্ছে, তখন সমষ্টির যে ফর্মুলাটা হচ্ছে সাম, সেই সাম ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আর যদি আর এর মানটা লেস দেন 1 হয় তখন সাম কেমন হবে, আর এর মান অনেক সময় লেস দেন 1 হইতে পারে, দেখবেন হচ্ছে ধারাটা বার না বেড়ে কমতেছে, তখন হচ্ছে আমাদের সামটা কত, এ 1 মাইনাস আর টু দি পাওয়ার n, নিচে হচ্ছে 1 মাইনাস আর। ক্লিয়ার? অর্থাৎ ধরা যাক আপনাকে যদি এরকম বলা হয় যে ধরা যাক আপনাকে দিলাম এরকম একটা ধারা আছে 1/3, তারপর ধরেন হচ্ছে 1/6, তারপর হচ্ছে ধরেন, আচ্ছা এটা এটা তো জটিল না, একটু একটু ইজি করে দিই, ধরেন এরকম দেওয়া আছে আপনাকে একটা ধারা আছে সাপোজ হচ্ছে 10, 10-এর পরে 5, 5-এর পরে হচ্ছে লেটস সে হচ্ছে 2.5, 2.5 এর পরে 1.25, এরকম করতে করতে চলতেছে। বললো এর, হ্যাঁ, প্রথম 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত। তাহলে এখন খেয়াল করে দেখেন, এখানে দেখেন 10, তারপরে 5, তারপরে আড়াই, তার মানে এখানে সাধারণ অনুপাতটা কত, 5 ডিভাইডেড বাই 10 মানে হাফ, তাই না? কারণ এই যে দেখেন এখানে হাফ হাফ হচ্ছে, 10-এর অর্ধেক হচ্ছে হাফ, 5-এর অর্ধেক আড়াই, আড়াইয়ের অর্ধেক 1.25, এভাবে অর্ধেক অর্ধেক হচ্ছে, তার মানে এখানে আর এর মানটা হাফ। এই যে আর এর মানটা এখানে লেস দেন 1, তার মানে এখানে সমষ্টি বা সাম যদি বের করতে হয়, এখানে সূত্র হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। খেয়াল করেন এখানে এ মানে কত, প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 10, 1 মাইনাস আর মানে হাফ, হাফ মানে এখানে হাফ টু দি পাওয়ার 10। আচ্ছা, তাহলে এভাবে একটু লিখতে হবে, একটু লিখি, এ হচ্ছে 10
1 মাইনাস হাফ টু দি পাওয়ার 10, আর নিচে হচ্ছে 1 মাইনাস আর মানে 1 মাইনাস হাফ। তাহলে 1 মাইনাস হাফ মানে আসলে হাফ, আর এখানে 10 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 10। ওকে, সো কাটাকাটি করলে আসলে এখানে হাফ উপরে চলে যাবে 2, মানে আসবে 20 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 10। ওকে, আচ্ছা আমি আসলে প্রবলেমটা এমন ভাবে দিয়ে দিছি যে আপনি ক্যালকুলেটর ছাড়া হয়তো ক্যালকুলেশন করাটা খুব টাফ হয়ে যাবে। সো প্রিলিতে এমন কিছু দিবে না যেটা ক্যালকুলেশন করাটা খুব টাফ হয়ে যাবে। ওকে, সো এইটা নিয়ে খুব একটা অত চিন্তা করার দরকার নাই আপনাদের। যদি আপনি 2 টু দি পাওয়ার 10 আপনি বের করতে পারেন না যে ওরকম না, 2 টু দি পাওয়ার 10 কিন্তু আপনি বের করতে পারবেন, হ্যাঁ খুব ইজিলি পারবেন 2 টু দি পাওয়ার 10 বের করতে। হ্যাঁ, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4, 8 দুগুণা 16, তারপর 16 দুগুণা 32, 32 দুগুণা 64, এইভাবে করে 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 করতে করতে আপনি কিন্তু বের করতে পারবেন, সেটা আপনি করে ফেলবেন। ওকে, আচ্ছা, বাট নর্মালি চেষ্টা করা হবে যে এরকম আপনাকে দিবে না ক্যালকুলেশন যেটা আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন না, সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। দেখ, আমরা আশা করি সমষ্টির ব্যাপারটা বুঝতে পারছি। এবার আসেন, আবার আরেক রকমের আমাদের গুণোত্তর ধারা আছে, যেটাকে আমরা বলি অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা বা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি, হ্যাঁ অসীমতক সমষ্টি, অসীম গুণোত্তর ধারার সমষ্টি। একটা অসীম ধারার আবার সমষ্টি কি? ধরেন ধারাটা এমন, অনেক সময় হয় কি যে কোনো একটা ধারার অসীম পদ পর্যন্ত আপনাকে সমষ্টি জানতে চায়। যেমন আপনাকে আমি এরকম একটা ধারা দিলাম যে লেটস সে ধরেন হচ্ছে 1, তারপরে দিলাম হাফ, হাফের পরে দিলাম হচ্ছে 1/4, তারপরে দিলাম হচ্ছে 1/8, 1/16, এইভাবে করতে 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে ধারাটা একটু খেয়াল করলে দেখবেন আপনি এখানে ধারাটা আসলে কি হচ্ছে। একের পরে সেটা হয়ে গেছে অর্ধেক, হাফ, হাফের পরে সেটা হয়ে গেছে আরো অর্ধেক 1/4, তারপরে সেটাকে আরো অর্ধেক করাইছে 1/8, তারপরে সেটাকে আরো অর্ধেক করাইছে 1/16, এইভাবে করে জিনিসটা চলতেছে। তার মানে এইখানে আমাদের সাধারণ যে অনুপাত সে আরটা কত, সে আর এর মানটা হচ্ছে এখানে হাফ ডিভাইড বাই 1 মানে হাফ, বা 1/4 ডিভাইড বাই হাফ হাফ, 1/8 ডিভাইড বাই 1/4 হাফ, তার মানে হাফ হচ্ছে এখানে অসীম। সো অসীম ধারার ক্ষেত্রে এরকম যখন হয়, যখন আর এর মানটা লেস দেন 1 হয় সাধারণত, তখন এই ক্ষেত্রে অসীমতক সমষ্টি বলতে কি বোঝায়, যদি এটা অসীম পর্যন্ত যায়। এখন আপনি বলতে পারেন যে দেখেন যত আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে মানটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। একটা জিনিস আছে তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক করতে করতে লাস্টের দিকে কিন্তু সমষ্টি অত বাড়ে না। এখানে আমরা একটা লিমিটিং ভ্যালু নিয়ে আসতে পারি, সেই লিমিটিং সামটাকে আমরা বলি অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে a/1 - r। ওকে, সেখানে এ হচ্ছে প্রথম পদ, যেটা আমাদের এখানে 1, আর 1 - আর এর মানটা কত এখানে হাফ, হাফ। সো এখান থেকে বেসিক্যালি 1/2 মানে আসলে 2। এই ধারার অসীম পর্যন্ত সমষ্টি হচ্ছে 2, তারপর তার 2 এর খুব কাছাকাছি আসবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার। ক্লিয়ার? কিন্তু আপনাকে যদি বলতাম প্রথম 4টা পদের সমষ্টি কত, প্রথম 5টা পদের সমষ্টি কত, প্রথম 10টা পদের সমষ্টি কত, তখন আগের সূত্রটা অ্যাপ্লাই করতে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত যা দেখাইছি ভাইয়া, এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। ওকে, দেখেন এই প্রবলেমটা অলরেডি আমরা করছি 1 2 3 4 করতে করতে 120 পর্যন্ত। তাহলে এখানে সূত্র কি? n ইন্টু n+1/2। এখানে n এর মানটা কত, 120 ইন্টু 121 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 60 ইন্টু 121। ওকে, কাটাকাটি করলে যেটা আসে 60 ইন্টু 121 কত আসবে তাহলে? 7260। এটা হচ্ছে আমাদের আনসার, 6 12 72, 6 কে 6। ওকে, এরপরে যেটা, আচ্ছা 17 18 19 এরকম করতে করতে 121 122 123, এটা আপনাদের এইচডব্লিউ দেওয়া আছে, এটা আপনারা একটু ট্রাই করেন বাসায়। ওকে, 17 18 19 এটা কিভাবে করবেন? ক্লিয়ার? আচ্ছা, এইটা 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 আশা করি আপনারা একটু নিজেরা করতে পারবেন। হ্যাঁ, এটা করতে পারবেন না আশা করি। আচ্ছা, এটা মাঝখান থেকে শুরু হয়েছে আর কি। এটা দুই ভাবে করা যায়, আপনি চাইলে এটাকে একটা মানে সমান্তর ধারা চিন্তা করে করতে পারেন, সমান্তর ধারা চিন্তা করতে পারেন, অথবা আপনি যে ধারার যে সূত্র, যে সমষ্টির যে সূত্র সেটা দিয়েও করতে পারেন। আচ্ছা, সমষ্টি সূত্র দিয়েও করতে পারেন। আচ্ছা, এমনিতে এমনিতে আমাদের একটা ধারার যে সমান্তর ধারার সমষ্টির অঙ্ক বোধহয় হচ্ছে আমরা দেখাই নাই। সো আমি একটা প্রবলেম আপনাদেরকে এর মাঝখানে একটু দেখাই দেই। আচ্ছা, এটাই দেখাই দেই, এটাই দেখাই দেই। দেখেন এই যে 17টা, এটা আমাদের প্রথম পদ।
তাহলে প্রথম পদ 17, এটা হচ্ছে আমাদের এ। এইটা হচ্ছে আমাদের তম পদ। এটা আমাদের কি তম পদ। কততম পদ এটা কিন্তু আমরা জানি না। এটা কি 123তম পদ? না কিন্তু, কারণ এখানে প্রথম পদটা 17, সো এটা অবশ্যই 123তম পদ না, অন্য কোনো কিছু। ঠিক আছে, এখন এখানে সাধারণ অন্তরটা কত? সাধারণ অন্তর মানে ডিফারেন্সটা কত করে? ডিফারেন্সটা হচ্ছে 1 করে। দেখেন 17-র পরে 18, 18-র পরে 19, 1 করে করে ডিফারেন্স না? সো 18 থেকে 17 বিয়োগ করলে 1, 1 হচ্ছে এখানে সাধারণ অন্তর। এখন এই যে এনতম পদ, এটা হচ্ছে 123। এখন এনতম পদের একটা সূত্র আছে না? এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সেটা আমাদের এখানে 123। এ মানে কত আমাদের এখানে 17, এন মাইনাস ওয়ান, আর ডি মানে কত এখানে? ডি মানে 1, ইকুয়াল টু 123। এই যে এখান থেকে আমরা দেখেন ইজিলি কিন্তু একটা জিনিস পেয়ে যাই, এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 123 থেকে 17 গেলে 106। 106 আর 117 মিলে 23, 17 আর 6 মিলে 23। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 107। এটা দিয়ে কি বের করলাম? এটা দিয়ে বের করলাম যে আমাদের এই যে সর্বশেষ যে রাশিটা আছে, সর্বশেষ রাশিটা কততম পদ। তাহলে এটা কততম পদ? এটা 107তম পদ। তাহলে আমাদের সমষ্টির সূত্র কি? এবার সমষ্টির সূত্র হচ্ছে n/2 টোয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেইটা আমরা এবার বসাই দিব। এন এর মানটা কত এখানে? 107 ডিভাইডেড বাই 2, টোয়াইস এ মানে 2 ইন্টু 1 প্লাস এন এর মানটা কত? 107 মাইনাস 1 ইন্টু ডি মানে কত? ডি মানে 1, সাধারণ অন্তর ডি। এই যে এইখান থেকে আমাদের যা আসে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিনা? সবাই ক্লিয়ার আমরা কিভাবে করছি? যে আপনাকে যদি সরাসরি একটা ধারা দিয়ে দেয়, আপনাকে প্রথমে বের করতে হবে সেটাকে, একটু সর্বশেষ পদটাকে তম পদ ধরে এন এর মান কত সেটা বের করবেন। সেটা বের করার পর সূত্রে ফেলাই দিয়ে তারপর আপনি সমষ্টির মান বের করবেন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? এনি কোয়েশ্চেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। এই প্রবলেমটা আমরা আরেকভাবে করতে পারতাম। এই প্রবলেমটা এইভাবে করা যাইতো, যে সূত্র ইউজ করে করা যাইতো। 18 19 করতে করতে কত পর্যন্ত? 123। এই প্রবলেমটা কিভাবে করা যেত একটু খেয়াল করে দেখেন, যে 17, এই 17কে লেখা যায় 1+16, লেখা যায় না? 1+16, তারপরটা লেখা যায় 2+16, তারপরটা লেখা যায় 3+16। এরকম করতে করতে লাস্টেরটাকে কত লেখা যায়? 7 প্লাস, মানে 107+16, এভাবে লেখা যায় না? তার মানে এখানে অনেকগুলো 16 আছে। তার মানে আমি ধারাটাকে দুইটা ধারায় ভাগ করতে পারি। একটা হচ্ছে 1 2 3 করতে 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 107 পর্যন্ত। আরেকটা কি? আরেকটা হচ্ছে দেখেন এই যোগ চিহ্নই, কিন্তু যোগ চিহ্ন কিন্তু 16, অনেকগুলা 16, 16 16 16 করতে করতে একদম 16। তবে কয়টা 16? এখানে কয়টা 16? এখানে 1 দিয়ে 16, 2 দিয়ে 16, 3 দিয়ে 16, লাস্টে 107 দিয়ে 16। তার মানে এখানে কয়টা 16 আছে? এখানে 16 আছে কয়টা? 107টি 16 আছে। ক্লিয়ার? তার মানে আমাদের এই যে প্রথম অংশ, প্রথম অংশের জন্য যোগফল আসবে ওই যে n × n+1/2, ওই টাইপের ফর্মুলাতে, তাই না? ওই টাইপের ফর্মুলাতে 107 গুণ 108 ডিভাইড বাই 2, এটা হচ্ছে প্রথম অংশ। আর পরের অংশের জন্য আসবে 107টা 16। তাহলে 107টা 16-র যোগফল মানে কি? 107 গুণ 16। সবাই কি এই লাইনটা বুঝতে পারছেন কিনা? কারো কোনো কনফিউশন আছে? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে এখান থেকে বাকিটা আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, মুশফিক যেটা বলছেন সেটাও করতে পারবেন। 1 থেকে 123 পর্যন্ত যোগফল নিয়ে 1 থেকে 16 পর্যন্ত বিয়োগফল বিয়োগ করে, হ্যাঁ সেটাও করতে পারবেন, সেটা করলেও হবে, সমস্যা নাই। একই জিনিস, একই জিনিস, ওইটাও করা যায়। ওকে, এইটা অলরেডি আমরা বলছি আপনাদেরকে এগুলা। ওকে, গুণোত্তর ধারার সমষ্টির কথা। সো এইটা একটা দেওয়া আছে। দেখেন এখানে কত পর্যন্ত দেওয়া আছে? কিছু দেওয়া নাই, মানে এটা কত পর্যন্ত দেওয়া আছে? অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত। তার মানে এখানে প্রথম পদ কোনটা? প্রথম পদ আমাদের এ, এটা হচ্ছে
8/1। তারপরে সাধারণ অনুপাত, এইটা আমাদের আর এর মানটা কত? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তাই না? দ্বিতীয় পদ এখানে 1/16, এই পদটা 1/8, তার মানে হাফ করে করে হয়েছে। 1/8 তাকে অর্ধেক করেছে 1/16, 1/16 তার অর্ধেক করা হয়েছে 1/32, এভাবে করে। তার মানে আমি যদি সমষ্টিটা নির্ণয় করি, অসীম পর্যন্ত সমষ্টি, সেই সমষ্টিটা কত হবে? a বাই 1 - r। এ হচ্ছে আমাদের 1/8 আর 1 - ½ তার মানে এখানে আসবে 1/8 ডিভাইডেড বাই হাফ। তার মানে আলটিমেটলি 1/8 ইন্টু উপরে চলে যাবে 2, মানে কত? 1/4। এইটা আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি। অসীম পর্যন্ত যেহেতু বলছে, কিন্তু প্রথম 10টা পদ 20টা পদ বললে তখন এই সূত্র ইউজ করতাম না আর কি। যাই হোক, এইটা কি দিছে? গুণোত্তর ধারার সমষ্টি। আচ্ছা, এটা দেখে একটু জটিল মনে হইতেছে, কিন্তু এটাও দেখেন, কিন্তু এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এখানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, মানে প্রথম এটা কত? 1/√2 ডিভাইড বাই 1, মানে কত? 1/√2। তারপরে তৃতীয় পদ বাই চতুর্থ পদ, সেটা কত? তৃতীয় পদ হচ্ছে কত আমাদের? হাফ, 1/2। আর দ্বিতীয় পদ, সরি, এটা এই এই এটা 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 দেখেন, প্রথমে এই দুইটা নিছি, এখন নিব এই দুইটা, মানে তৃতীয় ডিভাইডেড বাই দ্বিতীয়। দ্বিতীয়টা হচ্ছে 1/√2, তৃতীয়টা কত? হাফ। তাহলে এটা দেখেন 1/2 ইন্টু উপরে যাবে √2। তাহলে এখানে কাটাকাটি করলে নিচে তো আরেকটা কত আসবে? √2 আসবে। তাহলে 1/√2 1/√2 1/√2, তার মানে এখানে সাধারণ অনুপাতটা কত? এখানে সাধারণ অনুপাতটা হচ্ছে 1/√2, এটা আমাদের আর। ওকে, সো তাহলে আমাদের সমষ্টিটা কত? a বাই 1 - r। এ মানে কত? এখানে 1, আর সাধারণ অনুপাত হচ্ছে 1/√2, তাহলে 1 - 1/√2। ওকে, সো নিচে 1 আর এখানে হচ্ছে √2, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এই যে √2 - 1, তাহলে এটা উপরে চলে যাবে, মানে ওভারঅল আসবে √2/√2 - 1, √2/√2 - 1। ওকে, কারো কোনো কনফিউশন আছে আমাদের? আচ্ছা, ওকে, একটু দেখতে জটিল কিন্তু আসলে সোজা। এটাও আমরা অলরেডি দেখাইছি আপনাদেরকে, সো এটা আমরা ইজিলি পারবো। এটা দেখেন কি বলা হয়েছে? x², তাহলে x × x+1 ইন্টু টোয়াইস x+1 ইন্টু 6 কত হবে? আপনারা সবাই বলেন তো, অপশন কোনটা হবে এখানে? চ্যাট বক্সে একটু বলি। অপশন এ, ভেরি গুড। এবার কোনটা হবে? কিউবেরটা, রবিন ভেরি গুড। এখানে কোনটা হবে এবার বলেন? 1³ + 2³ + 3³ এইখানে কোনটা হবে? n³ পর্যন্ত যদি হয়, n ইন্টু n+1/2² এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। হ্যাঁ, শরীফা, রবিন, আমরা দেখতেছি সবাই বেশ ভালো আনসার দিছি। এইটা আপনারা একটু করেন তো সবাই, করে একটু আনসারটা বলেন কত হবে। এইটা একটু বলেন সবাই। 1/2, 1/4, 1/8, 1/16, 1/32। এটা অসীম পর্যন্ত, কত পর্যন্ত? অসীম পর্যন্ত জানতে চাইছে, অসীম পর্যন্ত জানতে চাইছে। তাহলে এই অসীম পর্যন্ত যদি জানতে চায়, তাহলে কি বলছি? ফর্মুলাটা কি বলছি? এস ইনফিনিটির ফর্মুলা হচ্ছে a বাই 1 - r। কখন? যদি আর এর মানটা <<1 হয়, আর এর মানটা যদি 1-এর চেয়ে ছোট হয়। ঠিক আছে, আর এর মানটা যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে এখানে a এর মানটা কত? a এর মান মানে প্রথম পদ, সেটা 1। আর এর মান কত? এখানে 1-এর পরে এটা হাফ হইছে, হাফের পরে 1/4, 1/4 এর পরে 1/8, তার মানে আর এর মানটা এখানে হচ্ছে হাফ। ক্লিয়ার? সবসময় কিভাবে বের করবেন আর এর মান? দ্বিতীয় পদ বাই প্রথম পদ।
এটা মনে রাখবেন, দ্বিতীয় বাই প্রথম, অথবা তৃতীয় বাই দ্বিতীয়, অথবা চতুর্থ বাই তৃতীয়, যেটাই করেন না কেন প্রত্যেকটা একই রাশি আসবে। দ্বিতীয় বাই প্রথম কত, হাফ বাই ওয়ান। তৃতীয় বাই দ্বিতীয় কত, 1/4/1/2। তারপরে 1/8/1/4। যাই করেন এটা আসলে কত আসতেছে, হাফ আসতেছে। তার মানে আর এর মানটা এখানে হাফ। ক্লিয়ার? সো তাহলে এখানে এ হচ্ছে আমাদের 1, আর আর এর মানটা হাফ। 1 থেকে হাফ গেলে কত, হাফ। তার মানে এটা উল্টাই দিলে হবে কত, 2। অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর। অনেকে অসীম দিচ্ছেন, অসীম তো হবে না। অসীম হবে কখন, যদি আর এর মানটা গ্রেটার দেন 1 হইতো, অর্থাৎ অনুপাতটা একের চেয়ে বড়। আপনাকে যদি এরকম প্রশ্ন দিতাম যে এক, একের পরে দিলাম হচ্ছে 2, 2 এর পরে দিলাম 4, 4 এর পরে দিলাম 8, 8 এর পরে দিলাম 16, 16 এর পরে দিলাম 32, দিয়ে বললাম এটা ইনফিনিটি পর্যন্ত কত, তার মানে এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। আপনি তো জানেন না যে কত পর্যন্ত বাড়তে থাকবে, তখন এখানে যোগফল অসীম। কারণ এটাকে আমি একটা লিমিট করতে পারতেছি না। কিন্তু যখন কমতেছে কমতেছে কমতেছে, অর্থাৎ আর এর মানটা যখন একের চেয়ে কম, তখন তো ছোট হইতেছে ছোট হইতেছে ছোট হইতেছে, তখন কিন্তু এটা একদম একটা লিমিটিং ভ্যালু চলে আসে, যেটা একটু আগের কেসটাতে হয়েছে। তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, a/1 - r এর সূত্রটা। ওকে, সবাই কি বুঝতে পারছি কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের? আচ্ছা, মোটামুটি আমাদের ধারার সংক্রান্ত কিন্তু যাবতীয় সকল কিছু আমাদের মোটামুটি শেষ। ধারার সংক্রান্ত যাবতীয় সকল কিছু আমাদের শেষ। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের মেন্টাল এবিলিটিতে। বেশ কিছু প্রশ্ন থাকে এরকম, দেখবেন হচ্ছে কিছু সংখ্যা উলট পালট করে দেয়, দিয়ে এটার বিভিন্ন জিনিস বের করতে বলে। ওকে, বিভিন্ন জিনিস বের করতে বলে। এখন এখানে কি করবে, এখানে বিভিন্ন রকম ট্রায়াল এন্ড এরর করতে হবে। কি করতে হবে, ট্রায়াল এন্ড এরর, ক্যালকুলেশন করতে হবে, বিভিন্ন রকম ক্যালকুলেশন। এখানে মেন্টাল ক্যালকুলেশনে যারা যত ভালো তার ততই, এখানে কোনো প্যাটার্ন ওরকম আগে থেকে ঠিক করা যায় না। যেমন আপনাকে এরকম একটা দিছে প্রশ্নবোধক স্থানে, আপনি একটু তাকাবেন, এখানে দেখবেন কি অবস্থা। তো দেখে আপনি একটু বিভিন্ন ভাবে চেষ্টা করবেন। প্রথমে দেখবেন সব যোগ করে দেখবেন, একটা থেকে একটা বিয়োগ করে দেখবেন, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর বিয়োগ করে দেখবেন, নানান রকম জিনিস আপনি যেটা করতে পারেন। যেমন 17 আর 8 25, 25 পাশে 30, পাশে 35, 13 আর সাথে 20, 20 আর পাশে 25 আর 4 29। তার মানে যোগ ফল হইলে হইতেছে না, বিয়োগ টিয়োগ করে কিছু হয় কিনা, বা গুণ টুন করে কিছু হয় কিনা, ভাগ টাগ করে কিছু হয় কিনা, যে কোনো ভাবে আপনি একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবেন। যেমন এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে, এখন ভাইয়া বলতে পারেন যে এটা কিভাবে করবো ভাইয়া, প্র্যাকটিস। আপনি বারবার করতে করতে মেন্টালি আপনাকে এটাকে বের করে নিতে হবে। আপনি দরকার হয় কি করবেন, প্রথমে একবার এই যে এইভাবে যোগ করে দেখলেন, পরে আরেকবার এইভাবে যোগ করে দেখলেন, ঠিক আছে, এইভাবে এটা এটা যোগ করে দেখলেন, এটা যোগ করে দেখলেন, তো দেখলেন মিলবে না, কারণ এখানে 17, 13, 6, 10, এখানে 5, 5, 6, 4, মানে এখানে সংখ্যাগুলো ছোট। মানে এরকম চারটা নিয়ে হিসাব না, আমাদের হিসাব হচ্ছে দুইটা নিয়ে, হয়তোবা দুইটা নিয়ে। সেটা কিরকম, একটু খেয়াল করে দেখবেন, 17 8 25, 5 আর 5 25, তাহলে মিলটা কি, 17 আর 8 যোগ করলে হয় 25, 5 আর 5 গুণ করলে হয় 25। একই রকম ভাবে পরেরটা, 13 আর 7 যোগ করলে হয় 20, 5 আর 4 গুণ করলে হয় 20। একই রকম পরেরটা, 6 আর 12 যোগ করলে হয় 18, 6 আর 3 গুণ করলে হয় 18। তার মানে 10 আর 6 যোগ করলে হবে কত, 16। তার মানে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাদের 4 কে কত দিয়ে গুণ করলে 16 হবে, 4 কে 4 দিয়ে গুণ করলে 16 হবে। অর্থাৎ 10 আর 6 মিলে 16, আর লাস্টের দুইটা 4 আর 4 গুণ করলে হবে 16। সো আমাদের অপশন এ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট ধরেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে। আচ্ছা, এটা কি হবে, তো এখানে একটু দেখেন এরকম চিহ্ন দিলে কিরকম করবেন, আপনি একটু প্যাটার্ন দ্বারা করানোর চেষ্টা করবেন যে কোনোভাবে মিলে কিনা। 18, 12, 20। আচ্ছা, 18, 12 এগুলো 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, মানে 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। 20 কিন্তু আবার 3 দিয়ে 6 দিয়ে হচ্ছে না, এটা 5-এর সাথে কোনো একটা সম্পর্ক আছে মনে হচ্ছে। আচ্ছা, তারপর আবার দেখি 16, 14, 30। তো আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতেছি, 18 আর 12 যোগ করলে কত হয়, 18, 28, 30। আচ্ছা, স্থলাভিষিক্ত বলতে কি বুঝায়, স্থল অভিষিক্ত, এটা আসছে কিভাবে, সন্ধি বিচ্ছেদ করেন, এই যে স্থল প্লাস অভিষিক্ত, স্থলাভিষিক্ত। স্থল মানে স্থান, এই স্থানে কে বসবে, অভিষিক্ত মানে বসা, তাই তো, এই স্থানে কে বসবে, এটাই হচ্ছে স্থল অভিষিক্ত বা স্থলাভিষিক্ত। যাই হোক, এখন দেখেন এখানে 18, 12, 20, 5। তাহলে একটা কাজ করে দেখা যায়, 18 আর 12 যদি যোগ করি,
কত হয়? 18 আর 12 যোগ করলে হয় 28, 2 30। তার সাথে যদি 20 যোগ করি কত হয়? 50। আচ্ছা, 50 আর 5-এ কিন্তু একটা মিল আছে, মানে 5 আর এখানে 50, একটু মাথায় রাখেন। পরেরটা যোগ করি, 16, 14, 30। 16 আর 14 মিলে কত? 16, 26 আর 4-এ 30, 30 আর 30 মিলে 60। ও, মিলে গেছে তো আমাদের। দেখেন এই তিনটা যোগ করলে 5কে যদি 10 দিয়ে গুণ করি আসে কত? 50, উপরের তিনটা যোগফল। পরেরটাতেও সেম, কিন্তু 16, 14, 30 এটা আসছে 60, এটা আসছে কি 6কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আসবে 60। একই রকম ভাবে তার মানে লাস্টেরটা আপনি যদি চিন্তা করেন, 45, 18, 27 তিনটা যদি যোগ করি, 45, 55, 63, 63 আর সাথে 70 আর 20, 90, 90। তার মানে এই তিনটার যোগফল আসতেছে 90। তার মানে কতকে 10 দিয়ে গুণ করলে 90 হয়? 9কে 10 দিয়ে গুণ করলে 90 হয়। তার মানে যে সংখ্যা যেটা প্রশ্নবোধক আছে সেখানে কত বসা উচিত? 9 বসা উচিত। সবাই কি বুঝতে পারছি? উপরের তিনটার যোগফল ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে নিচের সংখ্যাটা। তাইলেই হচ্ছে আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এটা একটু খুঁজে বের করাটা একটু কঠিন। অনেক সময় যখন কনফিউশন আপনি কেমন হয়ে যায়, অনেক সময় অনেকে এটাতে কোথায় আটকায় যায়। 18 আর 12 মনে করে চিন্তা করে 30। আচ্ছা, 30 আর 20-এ 50। ওই মানে এই হিসাবগুলো নিজে নিজে একটু করে দেখতে হবে যে কিভাবে মিলতে পারে, কি কিভাবে হইতে পারে, যে গুণ করলে, ভাগ করলে, যোগ করলে, দুইটা যোগ করে পরেরটা ভাগ, একটা গুণ করে পরেরটা যোগ, বিভিন্ন রকম প্যাটার্ন। আপনি হ্যাঁ দাবা খেলেন না, ওইখানে যেরকম বিভিন্ন রকম চিন্তা করতে হয় যে এই গুটি এখান থেকে ওইখানে গেলে কেমন হয় না হয়, এখানেও এরকম বিভিন্ন হচ্ছে আপনি ট্রায়াল এন্ড এরর করবেন। যেমন এইখানে দেখেন সংখ্যাগুলো কোথায় বলছে, এখন এখানে দিচ্ছে 4, এখানে দিচ্ছে 8, এখানে দিচ্ছে 9, এই তিনজন মিলে 108। এখন 108 এই সংখ্যাটা দেখলেই 9 আবার সাথে আছে, তখন কি মনে হয়? আমার কিন্তু সাথে সাথে মাথায় একটা জিনিস আসছে, 108 এই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ভাগ যায়। 9 দিয়ে কিভাবে ভাগ যায়? যে সকল সংখ্যার অঙ্কের যোগফল 9 তারা 9 দিয়ে ভাগ যায়। মানে অঙ্কের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। তার মানে 108 কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। 108কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9, 12, 108। সেই 12টা আবার কিভাবে পাওয়া যাচ্ছে দেখেন তো? সেই 12 পাওয়া যাচ্ছে আবার উপরের 4 আর 8 যোগ করলে। মানে প্যাটার্ন মিলছে না? 4 আর 8 যোগ করলে হবে 12। সেই 12কে যদি আমি লাস্টের এই 9 দিয়ে গুণ করে দেই তাহলে ভিতরের সংখ্যাটা পাবো 108। তার মানে সেম ভাবে আমি যদি এখানে চিন্তা করি, এখানে 5 আর 4 প্রথমে যোগ করব, 5 আর 4 যোগ করব, সেটা আসবে কত? 9। তাকে আমি গুণ করব কোনটা? এই নিচেরটা সঙ্গে। 9, 12 কত? 108। তার মানে এই 108 বুঝতে পারছি? উপরের দুইটার যোগফল ইনটু নিচেরটা, তাইলে আমাদের পরেরটা চলে আসে। ওকে, আচ্ছা, এর পরেরটা দেখেন। ওকে, এখানে আছে 5, 5, তারপরে আছে 9, তারপরে আছে 3, ভিতরে আছে 48। কারণ 48 সংখ্যাটা এমন যে 5 আর 9 যোগ করলে হয় 14, 14 আর 3 17, 17 আর 48-এর মধ্যে তেমন কোনো সম্পর্ক নাই। আচ্ছা, 5 আর 9 মিলে 3। আচ্ছা, 48 সংখ্যাটা আবার সরাসরি 9 দিয়ে ভাগ যায় না, সরাসরি 5 দিয়ে ভাগ যায় না, কিন্তু 3 দিয়ে আবার ভাগ যায়। 3 দিয়ে ভাগ গেলে 3, 16, 48, 3 একে 3, 3, 3, 16, 48, 5 আর 9 মিলে 16 না, হয় না। আচ্ছা, একটা জিনিস হয় দেখেন তো, এই যে মিল পেয়ে গেছি। সেটা কি? এই যে 5 আর 9 যদি গুণ করেন, 5 নং 45, তার সাথে যদি 3 যোগ করেন তাহলে হয় 48। তাহলে পরেরটার ক্ষেত্রে একই রকম হয় কিনা আমরা একটু দেখি। পরেরটার ক্ষেত্রে যেমন এই যে 7 আর 8, এই দুইটা আমরা কি করব? গুণ করব, আর যোগ করব লাস্টের এই এই কোণারটা 4। 7, 8, 56 আর 4 কত? 60, মিলে গেছে, দেখছেন? তার মানে পরেরটা তো কি করবো? সেম। পরেরটা তো কি করবো? এই যে 7 আর 9 প্রথমে গুণ করব, 7 নং 63, তার সাথে এই যে লাস্টের যে 5 এটা যোগ করব, 63 আর 5 মিলে 68। অপশন সি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, বিভিন্ন রকম করার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ, করে যেটা মিলে, যে প্যাটার্নটা মিলে সেটা। এবার এখানে দেখেন সেম, 3, 2, 13, 4, 8, 80, 1, 5। আচ্ছা দেখেন তো নাম্বার হঠাৎ করে বেড়ে গেছে।
3 আর 2 যোগ করলে হয় 5, 3 আর 2 গুণ করলে হয় 6, 13 পর্যন্ত তো যায় না। 13 আর 3 মিলে 16, 2 8 দুগুণা 16, 80 আর 4 মিলে 84, 8 8 84 তো হয় না। তারপরে হচ্ছে যোগ যদি করি, গুণ করলাম। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, আমি যে একটা কাজ করি, স্কোয়ার যদি করি, 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, মানে এটার স্কোয়ার এটার স্কোয়ার করে যোগ করলাম, তাহলে 3 3 9 আর 4 মিলে 13। একই রকম ভাবে 4 এর স্কোয়ার 8 এর স্কোয়ার, 4 4 আর 16, 8 8 64, সেটা যোগ করলে হয় 80। পেয়ে গেছি। তার মানে এই যে সংখ্যাটা হবে, এটা হবে কত, 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5 5 আর 25 আর একে মিলে 26। এটা হচ্ছে আমাদের আনসার। মানে খুঁজে বের করতে হয়, আর কিছুই না, খুঁজে বের করা, বিভিন্ন রকম ভাবে খুঁজে বের করা। নেক্সট, এই যে দেখেন, আচ্ছা এইবারে এখানে কি দেওয়া আছে, সঠিক সংখ্যাটা কোনটা হবে। এই যে এখানে এখানে বৃত্ত কিন্তু এই যে এতটুকু পর্যন্ত একটা অংশ। আচ্ছা, এখানে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার এখানে দেখেন কি আছে, 9 আছে, 81 আছে, 7 আছে, 56 আছে। দেখেন, 9 আছে, 81 আছে, 7 আছে, 56 আছে, দেখেই বোঝা যায় যে এখানে একটা সুন্দর কিন্তু মিল আছে। মিলটা কি, এই 9 আর 81-র মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে, তাই না? 9 9 81, অর্থাৎ 81-কে আমি যদি এই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে 9 পাবো। একই রকম ভাবে এই যে উপরে 7 আর 56-র মধ্যে একটা রিলেশন আছে না, 56-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8। আর এই যে 9 আর 8, এই 9 থেকেই যদি 8 বিয়োগ করি তাহলে পাবো 1। ক্লিয়ার? সেম জিনিসটা এটাতেও আছে, দেখেন এটা তো মিলে কিভাবে, 9 36 27 9, কিভাবে ব্যাপারটা খেয়াল করেন। এই যে 9 আর 36, এখানে 36-কে 9 দিয়ে ভাগ করলে হয় 4। তারপরে উপরের এই যে 27 আর 9, 27-কে 9 দিয়ে ভাগ করলে হয় 3 9 27। আর এই যে 4 আর 3, এই 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, সেটাই আমাদের আনসার। তাহলে সেম টু সেম ভাবে আমরা যদি এবার মাঝখানে একটা চিন্তা করি, 3 আর 36, 27 আর 9, তাহলে প্রথমে খেয়াল করেন 3 আর 36, এখানে আসলে কি, 36-কে 3 দিয়ে ভাগ করলে হয় 12। আর 27 আর 9, 27-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আসে 3। এই 12 আর 3-এর বিয়োগফলটা কত, এই 12 থেকে 3 যদি বিয়োগ করি আসে হচ্ছে 9। তার মানে ভিতরে বসা উচিত কত, 9 বসা উচিত, এখানে 9 বসা উচিত। বুঝতে পারছি? অর্থাৎ হরাইজন্টালি একটার সাথে আরেকটার ভাগফল, ভার্টিক্যালি একটার সাথে আরেকটার ভাগফল, দুই ভাগফলের বিয়োগফল হচ্ছে মাঝখানের সংখ্যাটা, যা বৃত্তের কেন্দ্রে অবস্থিত। এখানে 36-কে 3 দিয়ে ভাগ করলাম 12, 27-কে 9 দিয়ে ভাগ করলাম 3, এই 12 আর 3-এর বিয়োগফল হচ্ছে 9। এই জন্য আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? ওকে, এইরকম বিভিন্ন জিনিস আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমাদের উত্তরণের বইয়ে অনেক প্রবলেম দেওয়া আছে, ওইগুলো থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে, গুগলে আজকাল ওয়েবসাইট দিলে হচ্ছে এরকম আপনাকে প্রচুর প্যাটার্নের প্রবলেম দিবে, আপনি করতে পারবেন। ইভেন জিপিটি কেও আপনি যদি বলেন এরকম প্যাটার্নের আপনাকে প্রবলেম বানায় দিতে, সে আপনাকে এরকম মানে 100 200 প্রবলেম বানায় দিতে পারবে। তারপর আপনি ওখান থেকে নিজে নিজে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। ঠিক আছে, আপনি জাস্ট নিজে প্র্যাকটিস করা শুরু করলে বিভিন্ন রকম প্যাটার্নের, তাহলে অটোমেটিক পরীক্ষার হলে দেখবেন আপনি দেখতে পাচ্ছেন যে যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে কিভাবে মিলে। ওকে, আচ্ছা, যাই হোক, সো আমরা মোটামুটি এখানকার ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে, আচ্ছা, ভগ্নাংশের গুণ করলে কি হয়। সো ভগ্নাংশের গুণের ক্ষেত্রে একটা সত্য কথা বলে দেই, ভগ্নাংশের গুণের সূত্র কি। গুণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুণ করবেন। যেমন এটা শুধু রাখলে কত, 4, এটা 5, আর এটা 3, 4 5 20 আর 3, মানে আপনি 4 5 3 এটা নিচ্ছি, 4 5 3, 4 5 20 আর 3 20 60। এরপরে চিন্তা করবেন দশমিকের পরে কয় ঘর আছে, অর্থাৎ দশমিক ছাড়া সংখ্যাগুলো নিব।
তারপর দশমিকের পরে এখানে আছে 2 ঘর, এখানে দশমিকের পরে 3 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, যেহেতু আমি 3 নিয়ে গুণ করছি। তাহলে 2 3 5, 5 1 6 ঘর টোটাল। কয় ঘর টোটাল? 6 ঘর। তাইলে এই 60-এর আপনাকে যেটা করতে হবে যে দশমিকের পরে 6 ঘর এরকম লাগবে, দশমিকের পরে 6 ঘর লাগবে, 6 ঘর। তাহলে দশমিকের পরে 6 ঘর করতে গেলে কি করতে হবে? একটা দশমিক দিলাম, দেওয়ার পর দশমিকের পরে 6 ঘর লাগবে। তাহলে এই যে মাঝখানে যে ঘরগুলো এগুলো শূন্য দিয়ে দিবেন, 1 2 3 4টা, আর 60 তো আছেই এটা। তাহলে দশমিকের পরে 6 ঘর হইলো, আর ওই সংখ্যাটা আমাদের বসে গেল 60। এটা আমাদের আনসার কত? 0.40406। লাস্টে শূন্যটা দিলেও চলে, না দিলেও চলে। দশমিকের ক্ষেত্রে একদম শেষের শূন্য, একদম প্রথমের শূন্য, এগুলো দিলেও চলে, না দিলেও চলে। তাহলে এটা আমাদের আনসার। আর যদি কারো এই জিনিস বুঝতে কনফিউশন হয়, তাহলে সে তার জন্য নিয়ম হচ্ছে একটু আপনি ভেঙে ভেঙে করবেন। যদি আপনার ভুল হয়ে যায়, ভেঙে ভেঙে ব্যাপারটা কি, 0.04, 0.005 আর 0.3, এই দশমিক গুলাকে ভগ্নাংশে কনভার্ট করবেন। 0.04 মানে কি? দশমিক ছাড়া কত? 4। এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, তাই 2টা শূন্য। ওকে। দশমিক ছাড়া কত? 5। দশমিকের পরে কয় ঘর? 3 ঘর, তাই দশমিকের জন্য 1, আর 3 ঘরের জন্য 3টা শূন্য। দশমিক ছাড়া 3, দশমিকের পরে 1 ঘর, তাই 1, দশমিকের জন্য শূন্য। এবার জাস্ট নিচে কাটাকাটি করবেন না, এমনি করে দিবেন, 4 5 20, 3 20 60। আর এখানে 2টা শূন্য, 3টা শূন্য, 5টা, 6টা শূন্য, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য, আর যে 3টা, 5টা, 2টা, 5টা, 6টা শূন্য। আপনি চাইলে কাটাকাটি করতে পারেন, না করলেও নাই, ধরেন একটা শূন্য একটা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে 6-এর উপর এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 0.0000 4টা শূন্য, আর 6 মিললেই তো 5 হয়ে যায়। মানে আপনার যেভাবে কমফোর্টেবল হয় আর কি, সমস্যা নাই, আপনার যেভাবে ভালো মনে হয়। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে দশমিকের পরে 6 ঘর, তাই ডান দিকে আমাদের শূন্যগুলা বসাচ্ছি। ওকে। আচ্ছা। ওকে। এবার আমরা চলে আসি ভাগের ক্ষেত্রেও একই রকম ভাবে আপনি এরকম কনভার্ট করে নিয়ে ভাগ করে নিবেন, কনভার্ট করে নিয়ে ভাগ করে ফেলবেন, তাইলেই কিন্তু হয়ে যায়। খুব একটা জটিল কিছু না। ভাগের ক্ষেত্রেও সেম। ধরেন আপনাকে যদি এরকম একটা জিনিস দেই, যে আপনাকে দিলাম 0.4 ডিভাইডেড বাই 0.0012, তাহলে আপনি করবেন কি? আপনি এটাকে 0.4কে কত লেখা যায়? 4 ডিভাইডেড বাই দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য, ভাগ। এই যে দশমিক ছাড়া পুরো সংখ্যাটা কত? 12। দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কয় ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাই 4টা শূন্য। ওকে। এবার জাস্ট যেহেতু ভাগ ভাগ করা মানে কি, গুণ দিয়ে উল্টাই দেওয়া, 2 3 4, নিচে 12। তাহলে এবার কাটাকাটি করেন, 3 4 12, আর এই 10 দিয়ে কাটলে এখানে কত আসে? 10 দিয়ে কাটলে এখানে 1, আর 1টা 2টা 3টা শূন্য, আরো আর 3টা শূন্য, হ্যাঁ, 3 ডিভাইড বাই 1000। তার মানে এই যে 1000 ডিভাইড বাই 3, এখন 1000-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 33, 333 হলে 999 হবে। ডিরেক্ট লিখে ফেললাম আর কি। 3 তিরিকে 9, 10 3 তিরিকে 9, 10 3 তিরিকে 9, এখানে আসবে 1। একের পরে আবার আপনি 10 দিয়ে শূন্য বসাবেন না, একটা শূন্য আনবেন, কারণ দশমিক আনবেন তখন এখানে একটা, যেহেতু শূন্যটা ছিল না আপনি নিজে আনছেন দশমিক। 3 তিরিকে আবার কত? 9, বিয়োগ দেন 10-কে 9, আরো একটা শূন্য নামাইলেন দশমিকের পরে, যেহেতু 3 তিরিকে 9, এভাবে চলতে থাকবে। তার মানে এটা হচ্ছে 333.333, এভাবে চলতে থাকবে। ক্লিয়ার? সো এইভাবে করে আপনি কিন্তু ভাগের অঙ্ক প্রবলেম সলভ করে ফেলতে পারেন। যাই হোক, কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? কোনটি সবচেয়ে ছোট সংখ্যা, এগুলো প্রায়ই আসে, নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা, কোনটা সবচেয়ে বড় সংখ্যা। তো এগুলোর ক্ষেত্রে একটা কাজ করা যায়, একটা কাজ যেটা করা যায় যে সবগুলাকে সমহর বানানো, এটা একটা প্রসেস। অথবা আরেকটা প্রসেস হচ্ছে আপনি সরাসরি ভাগ টাগ করা, সেটা একটা প্রসেস। তো যেটা
যখন যেটা সুবিধা হয়, যখন যেটা সুবিধা হয়। তো অনেকে যেটা করে যে অনেকে যেটা করে এই ভগ্নাংশগুলোকে উল্টাই নিয়ে তারপর হিসাব করে, কারণ তখন ভাগ করা সোজা, তখন ভাগ করা সোজা। ভাগ করা সোজা বলতে যেমন আমি যদি এভাবে চিন্তা করি যে এই যে 18/16, এটা তো ভাগ করা কঠিন, এটাকে উল্টাই নেন তো, উল্টাই নিলে উপরে যাবে কত, 16। ও না, এটাকে ভাগ করা সোজা, 3 5 31 16 12 4। আচ্ছা যাই হোক, এখানে আপনাকে উল্টানোর দরকার, আপনি সরাসরি ভাগ করেন তাইলে। 16কে 18 দিয়ে ভাগ করেন, এই যে 16কে এই যে 18 দিয়ে ভাগ করেন, 16 × 1 = 16। 8 থেকে 6 গেলে কত, 2। একটা শূন্য আসবে, শূন্য আসা মানে একটা দশমিক আসা, কারণ এখানে শূন্য তো নাই। তারপর 16 × 1 = 16, তারপর 4, একটা শূন্য আসবে, 16 × 2 = 32, তারপরে 8 আসবে, 8-এর পরে একটা শূন্য আসবে, 5 × 16 = 80। কারণ প্রথম সংখ্যাটা কত, এটা হচ্ছে 1.125। পরেরটা কত, পরেরটা হচ্ছে 3 দিয়ে 5কে ভাগ করা, 3 × 1 = 3, 5 থেকে 3 গেলে 2। তাহলে দশমিকের পর এখানে একটা শূন্য দিলে 3 × 6 = 18, 20, 3 × 6 = 18, এভাবে চলতে থাকবে, 20, 3 × 6 = 18, তার মানে এটা হচ্ছে 1.666। আচ্ছা এটা কত, 16 আর 31। আচ্ছা এখন বুঝাই যাচ্ছে যে এখানে 31 থাকলে আর এখানে 16 থাকলে তার ভাগ হচ্ছে না, তার মানে এখানে একটা শূন্য বসাইতে হবে। শূন্য বসায়ে আপনি এখানে দশমিক নিয়ে আসবেন, ওখানে একটা, এখানে একটা দশমিক নিয়ে আসবেন না, কারণ এখানে দশমিক শূন্য আপনি চিন্তা করবেন, 160 বানাবেন আর কি বিষয়টাকে। তো শূন্য দশমিক যদি হয় 31-এর কত হয়, 5 × 1 = 5, 3 × 5 = 15, 5 × 1 = 5, 3 × 5 = 15, 155, 0.5, 50। 31 × 1 = 31, 10 থেকে 1 গেলে 9, 5 থেকে 4 গেলে 1, এগুলো ছোটবেলায় শিখছি, 19। মানে এটা প্রায় 0.51 এর মতো। আর অন্যদিকে 12 আর 4, এটা কত, এটা কাটাকাটি করলে হয় 1/3। তার মানে 3কে 1 দিয়ে ভাগ করা মানে 3কে 10 দিয়ে ভাগ করা, মানে 0.3 × 9, এভাবে চলতেছে, মানে এটা 0.3333। তার মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই যে শেষেরটা, এইটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। ক্লিয়ার? এইভাবে করে আপনি করতে পারেন। আবার আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেস যেটা, সেটা হচ্ছে সবগুলোর ভগ্নাংশের হরগুলোর যদি আপনি লসাগু নেন, লসাগু নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, যে হর আর লবকে, হ্যাঁ, ওই সংখ্যা দিয়ে ভাগ করে আপনি ওটা বের করে নেওয়া, এটাও করা যায়, কিন্তু এটা সবসময় হরগুলার লসাগু যদি সুন্দর হয় তাহলে করাটা ইজি, নাইলে করাটা একটু কঠিন, নাইলে করাটা একটু কঠিন। আমি কি বলছি এর একটু আমি বলি। ধরেন আপনাকে বললাম এই তিনটা জিনিসের মধ্যে ছোট কোনটা, ধরেন আপনাকে বললাম 4/1, 8/, ধরেন 3, তারপরে বললাম হচ্ছে 16/, ধরেন হচ্ছে 2, হ্যাঁ, ধরেন 16/2, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে ছোট। এখন আরেকটা উপায় কি হইতে পারে, এখন কখন কোনটা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। ধরা যাক এখানে 4 8 16, এর লসাগু কত, এর লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, এদের লসাগু হচ্ছে 16। লসাগু 16 না, তখন আপনি একটা কাজ করবেন, আপনি এই 4/1 এটাকে আপনি এখানে 16 বানানোর চেষ্টা করবেন। 16 যদি হয়, এই যে লসাগু দিয়ে হরটাকে ভাগ করবেন, 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4। তার মানে আপনি এই 4কে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে 16 পাবেন নিচে। কথাটা বুঝাইতে পারছি? ওকে। আর উপরে যেহেতু আমি সমান চিহ্ন দিছি, তার মানে উপরের এই লবটাকেও কত দিয়ে গুণ করব, 4। তার মানে এখানে হর আর লবকে এমন সংখ্যা দিয়ে গুণ করব, এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে এই গুণফলটা লসাগুর সমান হয়। পয়েন্টটা বুঝতে পারছি? এটা আসলো। এরপরে আসেন 8/3, এক্ষেত্রে কত হইলে 16 হবে, 8কে 2 দিয়ে গুণ করলে 16 হবে, তার মানে লবকেও 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6। একই রকম ভাবে পরেরটা 2/16, এখানে 16কে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, 16 একে 16। আর উপরে 2কে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, 2 একে 2। এবার দেখেন এরা সবাই সমহর বিশিষ্ট হইছে না, 16/4, 16/6, 16/2।
এখন কিন্তু এদের মধ্যে তুলনা করাটা সোজা। কেন? 16 ভাগ করে 4 ভাগ করবেন, 4 ভাগ নিবেন, 16 ভাগ করে 6 ভাগ নিবেন, 16 ভাগ করে 2 ভাগ নিবেন। তার মানে এখানে সবচেয়ে ছোট হবে কোন ভাগটা? যেটা 16 ভাগের 2 আছে, সেটা হবে সবচেয়ে ছোট। তার চেয়ে বড় হবে কে? 16 ভাগের 4। তার চেয়ে বড় হবে কে? 16 ভাগের 6। ক্লিয়ার? আর 16 ভাগের 2 আর 16 ভাগের 4, 16 ভাগের 4 জিনিসটা কত ছিল আসলে? 4 ভাগের 1। আর 16 ভাগের 6 জিনিসটা আসলে কত ছিল? 8 ভাগের 3। তার মানে এখানে সবচেয়ে বড় হচ্ছে 8 ভাগের 3, আর সবচেয়ে ছোট হচ্ছে 16 ভাগের 2। বুঝা গেছে? এইটাও একটা প্রসেস আপনার হইতে পারে। হ্যাঁ, তো যখন যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন আর কি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আমরা খেয়াল করেন কি বলছে, নিচের কোন ভগ্নাংশটি 2 ভাগের 3 হতে বড়? হ্যাঁ, কোনটা থেকে বড়? এখন এখানেও সেম, কিন্তু র্যান্ডম অনেক বেশি, তো এখানে ভাগ করে দেওয়াটাই সবচেয়ে ভালো। ভাগ করে দেওয়াই ভালো। যেমন 2 ভাগের 3 মানে এটা আসলে কত? 3 আর হচ্ছে 2 20, মানে 0.3618। আবার 20, 3 6 18, মানে এটা আসলে 0.6666 এরকম একটা সংখ্যা। ক্লিয়ার? আর এখানে কত আসবে? 50, তাকে 33 দিয়ে ভাগ হচ্ছে, ভাগ তো যাচ্ছে না, তাই একটা শূন্য এনে ভাগ করতে হবে, মানে দশমিক এখানে একটা শূন্য আসবে। তাহলে 333, 50কে তখন হচ্ছে 5 6 কত? 300। তখন এখানে 30 আসবে, আর একটা শূন্য আসবে, 0.66। তাহলে দেখেন এটা একদম বরাবর 0.66, মানে এই সংখ্যাটা যা, এই সংখ্যাটাও তা, বড়ও না ছোটও না। 8 আর 11, 8 আর 11 যদি চিন্তা করি, 8কে 11 দিয়ে ভাগ করলে 8 একে 8, তাহলে 11 থেকে 8 গেলে 3, তার মানে দশমিক এবার আসবে, এবার একটা শূন্য আসবে। 8 4 8 32, 3 8 24, তাহলে 3 8 24, আর এটা 6 0 7 8 56, তারপর 4 0 5 8 40, 1.375। তার মানে এটা অবশ্যই কি 8 ভাগের 11, যেটা এটা অবশ্যই 0.666 থেকে বড়। এখান থেকে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে গেল। ওকে, এভাবে ভাগ করে 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 আপনারা কিন্তু দেখতে পারেন। আচ্ছা, নেক্সট। একটা স্কুলের ছেলে এবং মেয়ের অনুপাত হচ্ছে 7:3। যদি স্কুলে মেয়ের সংখ্যা 210 হয় তবে ছেলের সংখ্যা কত? আচ্ছা, অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ের অনুপাত হচ্ছে 7:3। যদি স্কুলে মেয়ের সংখ্যা 210 হয় তবে ছেলের সংখ্যা কত? একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যদি আমরা এভাবে চিন্তা করি, ধরেন ছেলে যদি হয় 7x, তাহলে মেয়ে হবে কত? 3x। কারণ রেশিওটা কত বলছে? 7:3, তাই তো? এখন আপনাকে মেয়ের সংখ্যা বলছে 210, তার মানে এখানে 3x, এটা আসলে কত? 210। তার মানে এক্স এর মানটা কত? এক্স এর মানটা 70। এক্স এর মানটা 70, আর এক্স এর মান যদি 70 হয়, ছেলে কতজন হবে? ছেলে হবে 7x, মানে 7 7 49, 490 জন। ক্লিয়ার? এইভাবে অনুপাতে যে কোনো জিনিস আসলে আপনি এইভাবে, অনুপাত দেওয়া থাকলে আপনি এভাবে ধরে ফেলতে পারেন, একটা কমন একটা ফ্যাক্টর নিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে এক্স হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সে কমন ফ্যাক্টরটা আমরা এক্স ধরে তারপর বাকি অংশটা করে ফেলতে পারি। ওকে, এবার আসি নেক্সট। বলছে এই এত 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 এর ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত কত? আচ্ছা, ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত, আচ্ছা ওকে। প্রথম কথা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কথাটার মানে কি? ব্যস্তানুপাত কথাটার মানে হচ্ছে উল্টাই দেওয়া। 7:8 ব্যস্ত অনুপাত হচ্ছে 8:7। 8:11 ব্যস্ত অনুপাত হচ্ছে 11:8। 4:7 ব্যস্ত অনুপাত হচ্ছে 7:4। এগুলো গেল ব্যস্ত অনুপাত। এখন এই যে ব্যস্ত অনুপাতগুলো পাওয়া গেছে, এই ব্যস্ত অনুপাতগুলোর মিশ্র অনুপাত বের করতে বলছে। আচ্ছা, মিশ্র অনুপাত বের করার নিয়ম কি? মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে প্রথম রাশিগুলার গুণফল অনুপাত পরের রাশিগুলার গুণফল, এইটাকে আমরা বলি মিশ্র অনুপাত। অর্থাৎ এখানে প্রথম রাশি কে কে? প্রথম হচ্ছে এখানে আছে 8, তারপরে আছে 11, তারপর আছে 7। তার মানে এখানে আসবে 8 গুণ 11 গুণ 7।
আর তার সাথে অনুপাত নিতে হবে পরের রাশিগুলা, 7 8 4, 7 8 4, তার মানে কত, 8 11 88 ইন্টু 7। আচ্ছা, অনুপাত মানে এইভাবে লেখা যায় না, দেখেন তো, অনুপাত মানে ভাগ, লিখে ফেলা যায় কিন্তু। তার মানে উপরে হচ্ছে 8 11 7, নিচে হচ্ছে 7 8 4। এখন এইখানে আপনি কাটাকাটি করতে পারেন, এই যে 7 আর 7 কাটা, 8 আর 8 কাটা, তার মানে উপরে থাকে 11 আর নিচে থাকে 4, 11:4। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে জাস্ট উল্টায় দেওয়া, প্রথমটাকে উত্তর রাশি মানে পূর্ব রাশিটাকে উত্তর রাশি, উত্তর রাশিটাকে পূর্ব রাশি, প্রথমটাকে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিকে প্রথম রাশি করলেই সেটা ব্যস্ত অনুপাত। আর মিশ্র অনুপাত হয় কিভাবে, প্রথম রাশিগুলার গুণফল অনুপাত পরের রাশিগুলার গুণফল। তাই এখানে ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত বলছে, তাই আমরা এইভাবে করছি। ওকে, এবার দেখেন এইটা আপনাদের জন্য, দেখি আপনারা একটু আনসার দেন তো চ্যাট বক্সে, কোনটা হবে। সবাই একটু চ্যাট বক্সে আনসারটা দেন, একটু চেষ্টা করেন, দেখবেন খুব সোজা জিনিস, কিন্তু সোজা জিনিস, একটু চেষ্টা করেন কি হবে। আচ্ছা, তিনটা অনুপাতের দেওয়া থাকলে তার ব্যস্ত অনুপাত কি হবে, সেগুলো 1/, করে দিলে সেটা ব্যস্ত হয়ে যাবে, মানে 1:2। আচ্ছা আবু বকর, আমি একটু পরে বলতেছি, আমরা আপনাকে এই প্রবলেমটা সলভ করে নিই, তারপর বলতেছি। ওকে, দেখেন এখানে কি বলছে আমাদের, 30 15 দেওয়া আছে, 45 25 আর 19 দেওয়া আছে, 28 আর 21 দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা এখানে তাহলে কি হবে, 40 49। আচ্ছা, 15, 15 দুগুণা 30, 3 15 45, 21। আচ্ছা দেখেন, ওকে, আচ্ছা সবাই একটু ট্রাই করি তো। এখানে প্রথমে মনে হইতে পারে যে 30 আর 15 যোগ করলে 45, কিন্তু এখানে দেখেন 28 আর 21 যোগ করলে তো হয় 49, সেটা তো উপরে নাই, তার মানে মিলতেছে না। তখন এবার অন্য কিছু চিন্তা করতে হবে, অন্য কিছু কি হইতে পারে, বিয়োগ করলে তো আর হয় না, হয় না। 30 থেকে 15 গেলে 15, 3 15 45। আচ্ছা, আর এখানে 28 থেকে 21 গেলে 7, 5 7 35। আচ্ছা, এই যে দেখেন, তা না, 3 দিয়ে গুণ, 5 5 দিয়ে গুণ হচ্ছে না। তারপরে হচ্ছে 25 থেকে 19 গেলে 6, না হচ্ছে না। বরং একটা কাজ করে, 5 দিয়ে গুণ করলে 5 6 30, 3 5 15, 5 9 45। এটা 6 দিয়ে গুণ, উম 6 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ করলে 4 7 28, 3 7 21, আর এটা হচ্ছে 5 7 35, তাই না? 5 7 35, 7 4 3 5। আচ্ছা, আর এখানে হচ্ছে 30-এর জন্য যদি চিন্তা করি, 5 দিয়ে গুণ করলে 5 6 30, 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 9 45। না, তাও তো মিলে না, তাও মিলে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আহ 5 থেকে 8 গেলে 7, 3 7 21, 45 থেকে 30 গেলে 15, 15। আচ্ছা, তাহলে কি করা যায়, ওকে, একটা কাজ করা যায়, দেখেন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে, একটা কাজ করি, এইভাবে যদি চিন্তা করি, খেয়াল করেন, আমাদের 30 থেকে 15 আমি যদি বিয়োগ করি, আসে 15। ওকে, সেই বিয়োগফলটার সাথে আমি যদি এখানে যোগ করি 30 আর 45, হ্যাঁ এই যে 45 থেকে যদি 30 বিয়োগ করি, তাও আসে 15। অর্থাৎ বিয়োগফলটা কমন, তাই না? বিয়োগফলটা কমন, এই দুইটার মধ্যে বিয়োগফল যা, এই দুইটার মধ্যে বিয়োগফলও তা। ব্যাপারটা এটাই না, বুঝা যাচ্ছে? ঠিক সেম ভাবে এখানে যদি খেয়াল করেন, 28 আর 21-এর যে বিয়োগফল, সেটা কত, 7। আর এই দুইটার মধ্যে যে বিয়োগফল, 35 থেকে 28,
সেটাও কত 7। বুঝতে পারছি? তার মানে এইখানে এই সেম জিনিসটা এখানেও খাটবে, এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা আমি যদি বিয়োগ করি ওই বিয়োগফলটা দুইজনের জন্য কমন। তার মানে আমি যদি ধরেন এখানে বসাইলাম কত, 25 আর 19-এর বিয়োগফল কত, 25 আর 19-এর বিয়োগফল হচ্ছে 6। তার মানে এমন একটা জিনিস বসাইতে হবে তাদের বিয়োগফলও 6 হইতে হবে। তাদের বিয়োগফল মানে কত, 31 যদি হয় তার সাথে 25 বিয়োগ করলে হবে 6। এই জন্য এটা হচ্ছে 31 বিয়োগফল, এইভাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটাকে আপনি অন্যভাবেও ব্যাখ্যা করতে পারেন, সমস্যা নাই, একই জিনিস। অন্যভাবেও ব্যাখ্যা করতে পারেন, একই জিনিস, জাস্ট কমন প্যাটার্নে যদি পড়ে তাহলেই হবে। ওকে, এবার আসি নেক্সট। নেক্সট এখানে আবু বকর একটা জিনিস জানতে চাইছিল যে ধরেন আপনাকে বললাম 2:3:5-এর ব্যস্ত অনুপাত কত। তো ব্যস্ত অনুপাত মানে হচ্ছে 1/, করে দিবেন। একাধিক যদি থাকে মানে 2-এর বেশি থাকে তাহলে ব্যস্ত অনুপাত হচ্ছে আসলে 1/2, 1/3, 1/5। এখন এইটা ইকুয়াল টু কত লিখবেন, এই ক্ষেত্রে যেটা কাজটা করবে সেটা হচ্ছে লসাগু দিয়ে গুণ করবেন। 2-3-5-এর লসাগু হচ্ছে 30। আপনি যদি প্রত্যেকটাকে 30 দিয়ে গুণ করেন, প্রতিটা অনুপাতকে 30 দিয়ে গুণ করেন, তাহলে দেখবেন আসতেছে এখানে 30 দিয়ে গুণ করলে 15, এখানে 10, এখানে 6। এইটা হচ্ছে তার ব্যস্ত অনুপাত। ওকে, আশা করি আবু বকর বুঝতে পারছি। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট প্রবলেমটাতে। ওকে, নেক্সট নেক্সট এবার যেটা দেখবো আমরা, ও সরি, আমার মনে হয় স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা, সংখ্যার যে ধারণা, এটা অলরেডি আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি, তারপরে আমরা জানি সবাই স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনার জন্য যে সকল সংখ্যা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে জিরো লেখা আছে, জিরো হবে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো নাই। 1 থেকে শুরু স্বাভাবিক সংখ্যা, 1 2 3, মানে স্বাভাবিক। যে আমাদের কথাবার্তায় আমরা কখনো জিরো বলি, বলি আমার কাছে জিরোটা কলম আছে, আমি যেটা বলি না আমার কাছে জিরোটা আম আছে, এটা তো বলি না। একটা আম, দুইটা আম, তিনটা আম, একই রকম ভাবে আমরা বলি না যে আমার কাছে -1টা আম আছে। তার মানে পজিটিভ যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5, এগুলো স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে গণার জন্য ব্যবহৃত হয়। পূর্ণ সংখ্যাটা কি, পূর্ণ সংখ্যাটা হচ্ছে জিরো প্লাস মাইনাস, তবে পূর্ণ, মানে 1 2 3, মানে 0 +-1 +-2, এগুলো হচ্ছে সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যা সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়, নরমাল সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা সম্ভব। কারণ p/q এর মধ্যে একটা ব্যাপার আছে, কিউ কখনো শূন্য হইতে পারবে না, কিউ কখনো শূন্য হইতে পারবে না। ওকে, এবং এখানে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে মূলদ সংখ্যার একটা একটু ব্রড ডেফিনেশন দরকার। মূলদ সংখ্যার মধ্যে কি কি সংখ্যা থাকবে? মূলদ সংখ্যার মধ্যে মনে রাখবো সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। কারণ এদেরকে সবাইকে আমি 1 দিয়ে ভাগ করে দেখাইতে পারি, তাই না? 0 1 2 3 4, এরা সবাই মূলদ সংখ্যা, প্লাস মাইনাস যাই থাকুক না কেন। বুঝতে পারছি? সকল প্লাস মাইনাস থাকুক যাই থাকুক, এরা সবাই হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে যেটা হচ্ছে দশমিক, যেটা দশমিক ভগ্নাংশ সসীম যদি হয় সেটা মূলদ সংখ্যা, সসীম। যেমন ধরেন 0.2, অথবা 0.25, অথবা ধরেন 0.33, এগুলো সসীম। কেন? কারণ 0.2 কে তো আপনি লিখতে পারেন, 0.2 কে আপনি এভাবে লিখতে পারেন না, কিভাবে লিখতে পারেন? 0.2 কে আপনি লিখতে পারেন 2/10। 0.25 কে লেখা যায় কত, 25/100। 0.33 কে লেখা যায় 33/100। তার মানে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিক, আবৃত্ত দশমিক মানে কি, পৌনপুনিক। পৌনপুনিক যদি হয় সেটাও আমাদের মূলদ সংখ্যা, পৌনপুনিক যদি হয় সেটাও আমাদের মূলদ সংখ্যা। পৌনপুনিক মানে কি, ধরেন আমি বললাম 0.31 দিয়ে 2 দিয়ে, এখান থেকে উপরে দেখবেন দুইটা চিহ্ন দেয়, এর মানে কি
0.312 এভাবে চলতেছে, এটাও মূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই তিনটা হচ্ছে মূলদ সংখ্যার। অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে এগুলোর বাইরে যে কোনো কিছু। তার মানে অমূলদ সংখ্যা বলতে বোঝায় আসলে অসীম দশমিক ভগ্নাংশ। কোনো প্যাটার্ন নাই, কোনো পৌনঃপুনিক নাই, কিছু নাই, এমনি র্যান্ডমলি চলতেছে। এরকম যখন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন র্যান্ডম একটা সংখ্যা পাই, পাই পাই মানে 3.1415 করতে করতে চলতে থাকে। এটা কোনো প্যাটার্ন নাই, কোনো পৌনঃপুনিক নাই, কিচ্ছু নাই, খালি চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। তাহলে এরকম যখন হয় তখন সে সকল সংখ্যাকে আমরা বলি অমূলদ সংখ্যা। যেমন একটা অমূলদ সংখ্যা, কে বলে অয়লার্স নাম্বার। হ্যাঁ, তো এরকম একটা সংখ্যা হচ্ছে পাই। ওকে, তারপর রুট ওভার। আচ্ছা, রুটের ক্ষেত্রে একটু বলি, যে সকল বর্গমূলগুলো হচ্ছে অমূলদ হয়, যে সকল বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা না, হ্যাঁ, মানে বর্গ সংখ্যা ছাড়া অন্য সংখ্যার বর্গমূল বা ঘনমূল, সেগুলো নর্মালি এরকম অসীম চলতে থাকে। যেমন √2 হচ্ছে 1.414 করতে 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 চলতেই থাকে, কোনো প্যাটার্ন ছাড়া। এই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। তো বিভিন্ন সময় পরীক্ষায় আসে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা, এগুলো একটু শিখবেন। আচ্ছা, এরপরে দেখেন বাস্তব সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নিয়ে যত সংখ্যা, সেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা। এই পুরো ব্যাপারটা বলি বাস্তব সংখ্যা। তার মানে অবাস্তব সংখ্যা নিশ্চয়ই আছে। অবাস্তব সংখ্যা জিনিসটা কি? অবাস্তব সংখ্যা হচ্ছে, ধরেন আপনাকে দিলাম √এর ভিতরে মাইনাস ধরেন 9। এখন দেখেন কোন সংখ্যার, কোন বাস্তব সংখ্যার বর্গ কি কখনো ধনাত্মক ছাড়া অন্য কিছু হয়? এটাই তো হয় না। 1 এর স্কোয়ার করলে 1 হয়, -2 এর স্কোয়ার করলেও 4 হয়, -3 এর স্কোয়ার করলেও 9 হয়। অর্থাৎ বর্গ সংখ্যা সবসময় ধনাত্মক হয়। তাহলে এমন একটা জিনিসের বর্গমূল বের করতে বলছে যেটা মাইনাস। রুটের ভিতরে যখন মাইনাস থাকে তখন সেটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা। তখন সেটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা। ওকে, এটা কোন সময় আই দিয়ে রিপ্রেজেন্ট করে। আই মানে হচ্ছে √-1। আই মানে হচ্ছে √-1। তার মানে √-9, এটাকে এভাবে লেখা যায় না? √-1 ইন্টু 9 ভিতরে লিখলাম, তখন বাইরে আবার এটাকে লেখা যায় √-1 ইন্টু √9। এই √-1 মানে আই, আর √9 মানে 3, এটাকে 3i। এইটা একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। জটিল সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, জোড় বিজোড় তো আমরা জানি, যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় সেটা জোড়, আর যে সকল সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না সেটা বিজোড়। তারপর এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো আপনি নিজে নিজে দেখলে বুঝবেন। জোড়ের সাথে জোড় যোগ করলে জোড় হয়, এটা কমন সেন্স। আপনি 2 এর সাথে 4 যোগ করেন 6 হয়, জোড়ের সাথে জোড় যোগ করলে জোড় হয়। জোড়ের সাথে বিজোড় যোগ করলে 2 আর 3 যোগ করলে 5 হয়, জোড়ের সাথে বিজোড় যোগ করলে বিজোড় হয়। বিজোড়ের সাথে বিজোড় যোগ করলে জোড় হয় কিভাবে? 5 আর 3 যোগ করেন 8 হয়ে গেছে। তার মানে এগুলো মুখস্থ করতে হবে, এটা আপনি কমন সেন্স দিয়ে বুঝে নেবেন, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এভাবে সূত্র আকারে মুখস্থ করতে গেলে জীবনেও মনে থাকবে না। ওকে, আচ্ছা, তারপর যেটা বলছে, যেমন এখানে কি বলছে, এটা একটু কঠিন হয়ে গেছে বেশি। কি বলছে? এন কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি 5 হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়? আচ্ছা, বলছে কি এন এমন একটা সংখ্যা যাকে 8 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর ভাগশেষ আছে 5, ভাগশেষে কত? 5। তাহলে এন এমন একটা সংখ্যা যাকে 8 দিয়ে ভাগ করার পর ভাগশেষ আছে 5। তার মানে সংখ্যাটা মিনিমাম কত? সংখ্যাটা অনেক রকম হইতে পারে। সংখ্যাটা মিনিমাম হচ্ছে ভাগফল। ছোটবেলায় এরকম একটা জিনিস শিখছিলাম, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, মনে আছে? একদম ক্লাস 3-4 মনে পড়ছিলাম। সো তাইলে সেরকম ভাবে যদি চিন্তা করি, এখানে ভাগ করার পর ভাগশেষ হচ্ছে 5, কত দিয়ে ভাগ করার পর? 8 দিয়ে ভাগ করার পর। এখন ভাগফল কত হইতে পারে? ভাগফল এখানে 1 হইতে পারে, ভাগফল 2 হইতে পারে, ভাগফল 3 হইতে পারে। তার মানে সংখ্যাটা মিনিমাম কত? 13 ধরেন, 13। সেই 13 কে যখন আপনি 8 দিয়ে ভাগ করেন, 8 একে 8, 1 হয় ভাগফল, আর ভাগশেষ থাকে কত? 5। কারণ আমাদের একটা প্রবেবল নাম্বার হচ্ছে 13। আর একটা নাম্বার কি হইতে পারে? 21। কারণ 21 কে আপনি 8 দিয়ে ভাগ করেন, 8 2 16, লাস্টে আরো 5 থাকে। তারপর হইতে পারে কত? 3 8 24 আর 5 29। কারণ 29 কে 8 দিয়ে ভাগ করলে 3,
হয় ভাগফল, 5 হয় ভাগশেষ। যাই হোক, এখন n এর মান আপাতত ধরে নেন 13। 13 ধরে নিলে প্রথম যে সংখ্যাটা 13 আর 3 যোগ করেন n+3 মানে 16। 16 কি আমাদের জোড় সংখ্যা না বিজোড়? জোড়। n-3 মানে 13 - 3 মানে কত? 10। এটাও জোড়। 3 13 39 আর 1 40। n এর মান 13 বসাইছি, 40, তাহলে এটাও জোড়। 5n+2 5 13 65 প্লাস 2 মানে 67। তার মানে এটা আমাদের বিজোড়। এই লাস্টেরটা আমাদের আনসার। এইসব জিনিস সবসময় এক্সাম্পল দিয়ে করে ফেললে ভালো, বুঝতে পারছি? এগুলো এরকম নর্মাল নাম্বার হিসাব করতে গেলে, থিওরি করতে গেলে অনেক পারবেন না। এগুলো সবসময় আপনি সংখ্যায় নিয়ে আসবেন, সংখ্যায় নিয়ে এসে হিসাব করবেন। ওকে, তারপর বলছে সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক জিনিসটা কি? সহমৌলিক জিনিসটা হচ্ছে এক ব্যতীত, এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নাই। এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। এই ধরনের যারা আছে তাদেরকে আমরা বলি সহমৌলিক। ওকে, যাদের মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নাই। যেমন 21 আর 14 উভয়ের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে 7। 7 দিয়ে ভাগ করলে 3, 7 দিয়ে ভাগ করলে 2। 10 আর 15 উভয়ে 5 দিয়ে ভাগ যায়। 27 আর 12 উভয়ে 3 দিয়ে ভাগ যায়। 9 আর 16 উভয়েই কোনো কিছু দিয়ে ভাগ যায় না, মানে কমন কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তাই এটা হচ্ছে সহমৌলিক। আচ্ছা, এবার দেখি মৌলিক সংখ্যাটা কি। যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক। এখন 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা, তবে মৌলিক সংখ্যা মনে রাখবেন 1 দিয়ে শুরু হয় না, কিন্তু 1-এর পর থেকে। 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না, 1 কিছুই না। 1 দিয়ে হিসাব করা যাবে না। সো 1 মৌলিক সংখ্যা না। 0 মৌলিক সংখ্যা না, আমরা এগুলো হিসাব করি না। মৌলিক সংখ্যা আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে চিন্তা করি না, খালি স্বাভাবিক যে সকল সংখ্যা আছে সে সকল সংখ্যার জন্য চিন্তা করি, 2 থেকে শুরু করে। তারপর ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা না। 2 একমাত্র জোড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা জোড়। বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। কারণ আপনি 4 কখনো মৌলিক হবে না, কারণ 4-কে 2 দিয়ে ভাগ করা যায়। যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তাই সকল মৌলিক সংখ্যাই বিজোড়, শুধুমাত্র একমাত্র জোড় হচ্ছে 2। তো এগুলো একটু জেনে রাখবেন। 2 3 5 7 11 13 17 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে এগুলো একটু জেনে রাখবেন, অনেক সময় পরীক্ষা আসে। হ্যাঁ, সো এটা একটু জেনে রাখবেন। এগুলো আপনাদেরকে দেওয়া আছে সহজে মনে রাখার উপায়। 1 থেকে 10-এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20-এর মধ্যে 4টা আছে, 21 থেকে 30-এর মধ্যে 2টা আছে। হ্যাঁ, এটার মধ্যে কোনটার মধ্যে কয়টা আছে এটা একটু লিখে দেওয়া আছে। ওকে, আচ্ছা। যেমন প্রশ্ন প্রায়ই আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন ওই যে চিন্তা করতো কি কি 2 দিয়ে ভাগ করা যায় কিনা, প্রথমে দেখবেন জোর কোনোটা আছে কিনা, বাদ তাইলে। তারপর দেখবেন 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি বলছি? অঙ্কগুলার যোগফল 3 দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন 9 আর 1 10, এটা 3 দিয়ে ভাগ যায় না। 3 আর 4 7, 7 আর 1 8, এটাও 3 দিয়ে ভাগ যায় না। 4 আর 7 11, এটাও 3 দিয়ে ভাগ যায় না। 7 আর 8 15, এটা 3 দিয়ে ভাগ যায়। অঙ্কগুলার যোগফল, তার মানে এটা বাদ আমাদের অপশন থেকে। আচ্ছা, এবার দেখি এদের মধ্যে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। 4 তো আমাদের হিসাব করার দরকার নাই। 5 দিয়ে ভাগ করা যায় কিনা, না এখানে কোনোটাই 5 দিয়ে ভাগ করা যায় না। 6 দিয়ে ভাগ করা যায় কিনা, 7 দিয়ে ভাগ করা যায় কিনা। আপনি একের পর এক মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করে দেখবেন। তাহলে প্রথমে চেষ্টা করবেন 2, তারপর 3, তারপর চেষ্টা করবেন 5, তারপর চেষ্টা করবেন 7। বুঝতে পারছেন? তারপর 7 দিয়ে যদি চেষ্টা করি 7, এখন 7 দিয়ে চেষ্টা করলে এখানে 7 একে 7 আর 3 7 21, 13 দিয়ে ভাগ, তার মানে এটা 7 13 91, এটা হবে না। 7 2 14 43, এটা হয়ে নাই এখন পর্যন্ত। 47, এটাও হচ্ছে না। আচ্ছা, তারপরে যদি হচ্ছে আমাদের আর কত আছে, তারপর হচ্ছে আমাদের যদি চিন্তা করি হচ্ছে 7-এর পরে কি আছে, 3 দিয়ে যেতে যাচ্ছে না, 9 দিয়ে যায় কিনা। না, 9 তো আমাদের মৌলিক সংখ্যা না, 9 দিয়ে চিন্তা করতে হবে না। তারপরে 11, 11 দিয়ে চিন্তা করবেন। 11 দিয়ে ভাগ করা যায় কিনা। 143 এবং 47-এর মধ্যে 11 দিয়ে এটাকেও ভাগ করা যায় না, এটাকে ভাগ করা যায়। 11 একে 11, 3 11 33, তার মানে এটাও আমাদের বাদ। ক্লিয়ার? অর্থাৎ এখানে 91 মানে হচ্ছে 13 ইন্টু 7, 143 মানে হচ্ছে 13 ইন্টু 11। ঠিক আছে, সো এরা কোনোটাই মৌলিক সংখ্যা হবে না। একমাত্র মৌলিক সংখ্যা এখানে কে? 47, এটা আমাদের আনসার। ক্লিয়ার? এইভাবে একের পর এক মৌলিক সংখ্যা দিয়ে চেক করে দেখবেন, ভাগ করে করে দেখবেন। 2 3 5 7 11 দিয়ে ভাগ যায় কিনা। 11 না হলে 13 দিয়ে ভাগ যায় কিনা। 13 না হলে এরপরে 17 দিয়ে ভাগ যায় কিনা। এই সংখ্যাগুলো দিয়ে চেক করে দেখবেন। বুঝতে পারছি? মৌলিক সংখ্যা বের করার উপায় হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে চেক করা।
10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টিগত। এখন এটা আসলে কি, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, এখন 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তারা কোনটা আসলে? 10 থেকে যদি শুরু করি তাহলে আসলে আমি যদি চিন্তা করেন 19 প্রথমটা, তারপর হচ্ছে 29, তাই না? তারপরে 39 আছে। এখন 39 তো আমাদের ভাগ করা যায়, তার মানে এটা আমাদের মৌলিক সংখ্যা না, এটা বাদ। তারপরে আছে 49, 7 7 49, এটাও না। তারপরে আছে 59, এইটা আবার কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে 19 29 59, 19 29 59, এই তিনটা যোগ করতে বলছে। ওকে, এই তিনটা যোগ করলে হয় 9 9 3 9 27 7, হাত হলো 2 3 5 আর হচ্ছে 10, 107। ওকে, আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তাহলে এটাও একই রকম ভাবে বের করতে পারবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা আপনারা নিজেরা করে ফেলবেন। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে যেটা সেটা দেখেন, 0 1 2 3 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? আচ্ছা, এইটা অবশ্যই এখানকার প্রবলেম না, এটা বিন্যাস সমাবেশের সমস্যা, বিন্যাস সমাবেশের জিনিস। তো এইটা আসলে এখানে ভুলে চলে আসছে, এটা আপনাদের বিন্যাস সমাবেশের ক্লাসে আসলে দেখানো হবে। তারপর আমি একটু বলে দেই, সাধারণত হচ্ছে 0 1 2 3 4, এখানে কয়টা অঙ্ক? 5টা অঙ্ক, 5টা অঙ্ক। তার মানে এইখানে চিন্তা করতে হবে এরকম 5টা ঘর, 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এখন আপনি চিন্তা করবেন এইভাবে করে, যে প্রথম ঘরটা কতজন ফিল আপ করতে পারবে? 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। প্রথম ঘরে আমি যদি শূন্য বসাই তাহলে কি সেটার 5 অঙ্কের সংখ্যা হয়? হয় না। তার মানে প্রথম ঘরের জন্য আমার অপশন কে কে? প্রথম ঘরের জন্য আমি 1 বসাইতে পারি, অথবা 2 বসাইতে পারি, অথবা 3 বসাইতে পারি, অথবা 4 বসাইতে পারি। 4টা আমার অপশন। আমার অপশন কয়টা? 4টা। শূন্য কিন্তু প্রথম ঘরে বসাইতে পারবো না। আচ্ছা, যে কোনো একটা বসাইলাম, ধরেন আমি 1 বসাই ফেললাম, তাহলে ওই সংখ্যাটা গঠন করার সময় 1 কি আর বসাইতে পারবো না? তার মানে একটা অঙ্ক বসাই ফেলানোর পরে পরের ঘরের জন্য আমার এবার অপশন কিন্তু আর 5টা নাই, অপশন এবার কয়টা? 4টা। আগের বারে শূন্য নেই নাই, শূন্য একটা অপশন, 1 আমি ব্যবহার করে ফেলছি, তাই 1 আমার অপশন থেকে বাদ। 0 2 3 4, 4টা অপশন, পরের ঘরের জন্য 4টা অপশন। এরপরের ঘরের জন্য চিন্তা করেন, ধরা যাক সাপোজ এখানে আমি 2 ইউজ করছি, সাপোজ। তাহলে এরপরের ঘরের জন্য আমার অপশন কি? এরপরের ঘরের জন্য অপশন হচ্ছে এখন 0 3 4, কারণ 1 আর 2 আমি ইউজ করে ফেলছি, তাহলে পরের ঘরের জন্য অপশন হচ্ছে 3টা। ধরেন আমি এখানে ইউজ করছি সাপোজ 3, তাহলে এরপরের ঘরের জন্য অপশন কত? এরপরের ঘরের জন্য অপশন হচ্ছে 0 4, অর্থাৎ 2টা। ধরা যাক আমি এখানে 0 ইউজ করছি, তাহলে এরপরের ঘরের জন্য আমার অপশন কয়টা? জাস্ট একটা, সেই 4, একটা। তার মানে এখানে অপশন কয়টা? প্রথম ঘরের জন্য 4টা, পরেরটার জন্য 4টা, পরেরটা 3টা, 2টা, একটা। ওকে, তো তাইলে এই যে প্রত্যেকটা অপশনের জন্য, যেহেতু এখানে প্রত্যেকটা কম্বিনেশন, আপনি চাইলে কি করতে পারেন, আপনি এখানে বসাইছেন 1 2 3 0 4, তারপর আপনারা কি করবেন? উল্টাই পাল্টাই নিবেন না, 1 কে 2 এর ঘর জায়গায় আনবেন, 2 কে 1 এর জায়গায় আনবেন। সো এখানে গুণ গুণ করে যাই, তাহলে কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? প্রত্যেকটা গুণ করতে হবে। 4 4 16, তারপর 3 16 48, 48 দুগুণে 96টা সংখ্যা গঠন করা যাবে। এটা আসলে বিন্যাস সমাবেশের জিনিস। ওকে, ওকে। বা যারা ওই যে ফ্যাক্টোরিয়াল দিয়ে শিখছেন তারা দেখবেন হচ্ছে এখানে কয়টা জিনিস? 5টা। 5টার মধ্যে আমরা প্রত্যেকটা নিচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যার প্রথমে শূন্য থাকে, এটা বিয়োগ করলে যেটা আসে সেটা 96। ওকে, এরপরে নেক্সট, নেক্সট হচ্ছে যেটা সেটা খেয়াল করেন, একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 3 যোগ করো। সে তা না করে এর পরিবর্তে প্রথমে 3 যোগ করলো, পরে 2 গুণ করলো। সে যদি উত্তর পেয়ে থাকে 20, সঠিক উত্তর কত? আচ্ছা, আপনি ধরেন, আমি যদি এভাবে চিন্তা করি, তাকে বলা হয়েছে একটা সংখ্যাকে, একটা সংখ্যা ধরেন আমি এক্স বললাম, 2 দ্বারা গুণ করে 3 যোগ করতে, তাহলে তাকে বলা হয়েছে 2x+3 করতে। সে করছে কি, এর পরিবর্তে প্রথমে 3 দিয়ে 3 যোগ করছে, এরপরে 2 দিয়ে গুণ করছে। তার মানে সে প্রথমে কি করছে? 3 যোগ করছে, মানে এক্স এর সাথে 3 যোগ করছে, করার পরে সেই পুরাটাকে 2 দিয়ে গুণ করছে। সে উত্তর পাইছে কত? 20, তাই না? তার মানে সে আসলে কি করছে? সে এই যে 2x
প্লাস 6 সেটা ইকুয়াল টু 20। ঠিক আছে, অর্থাৎ সে আসলে এখানে 3 বেশি যোগ করে ফেলছে। 2x প্লাস 3 ইকুয়াল টু আসলে কত, 17। তার আসলে পাওয়া উচিত ছিল 17, কিন্তু সে পেয়ে গেছে 20। কেন? কারণ সে যে সংখ্যাটার কথা বলা হয়েছে আমাদেরকে, সেই সংখ্যাটা আসলে হচ্ছে কত, 7। সরি, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের, হ্যাঁ, 7 দুগুণা 14, 7। সেই 7কে যখন সে 2 দিয়ে গুণ করে 3 যোগ করার কথা, 7 দুগুণা 14 আর 3 17 পাওয়ার কথা। সে করছে কি, 7-এর সাথে প্রথমে 3 যোগ করছে, 7 আর 3 10, পরে 2 দিয়ে গুণ করছে, পাইছে হচ্ছে 20। সে উত্তর পাইছে 20, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 17। ক্লিয়ার? এই টাইপের জিনিস কিন্তু মেন্টাল এবিলিটিতে আসে, হ্যাঁ, এগুলো একটু বুঝতে হবে, ট্রিকি জিনিস। ওকে, লাস্ট কোশ্চেন। একটা সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 5 হয়, একটা সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়। তার মানে এর 5 গুণ আসলে কত, 90। তার মানে সংখ্যাটা কত, 18। 5 18 90, একদম সিম্পল জিনিস। তারপর দেখেন এই যে বিসিএস এ আসছে, একদম সোজা জিনিস, কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? প্রতি পাতা 21 পয়সা, তাহলে 4 পাতা কত, 21 ইন্টু 4 84 পয়সা। এই প্রশ্নটা আসছে আর সবাই এত কনফিউজড হয়ে গেছে যে প্রশ্নটা কি আরো অনেক জটিল প্রশ্ন নাকি, ক্লাস 1 2 3 অঙ্ক দিয়ে দিছে কেন? অনেক সময় কিন্তু বিসিএস এসবও করে, খুব সোজা প্রবলেম দিয়ে দেয়, আপনি শুধু শুধু কমপ্লেক্স করে চিন্তা করতে গিয়ে শুধু শুধু প্যাঁচ লাগাই ফেলেন, আসলে কিছুই না, একদম সিম্পল জিনিস। হ্যাঁ, 1 পেজের দাম 21 পয়সা, 4 পেজের দাম কত, 84 পয়সা। শেষ। মনে করি প্রথম দুটি উক্তি সত্য, তবে শেষের উক্তিটি কি? আচ্ছা, এইটা আসলে প্রশ্নটা হয় নাই, প্রশ্নটা ইনকমপ্লিট। হ্যাঁ, প্রশ্নটা আসলে ইনকমপ্লিট। প্রথম দুটি উক্তি সত্য, শেষের উক্তিটি কি, এটা অনিশ্চিত, এটা আসলে কিছু বলা সম্ভব না। এটা জাস্ট একটা সিম্পল ট্রিকি জিনিস, যে আপনার এখানে এনাফ ইনফরমেশন নাই যে দুইটা উক্তি সত্য, শেষের উক্তি কি। মানে প্রথম দুইটা উক্তি সত্য হইলেই পরের যে উক্তিটা আছে সেটা সত্য হবে না মিথ্যা হবে, এই ব্যাপারে কোনো আমাদের ইনফরমেশন দেওয়া নাই। ঠিক আছে, তো যার কারণে এটা আসলে অনিশ্চিত, বলা সম্ভব না পরেরটা আমাদের সত্য হবে না মিথ্যা হবে, এটা বলা সম্ভব না। প্রথম দুইটা সম্পর্কে বলা সম্ভব যে ওই দুইটা সত্য ছিল। ঠিক আছে। ডিভাইড 30 বাই হাফ এন্ড অ্যাড 10, হোয়াট ইজ দ্য আনসার? এটা আপনাদের জন্য সর্বশেষ, আজকের দিনের সর্বশেষ প্রশ্ন। আপনারা দেখি এটা করেই আপনাদের ছুটি, দেখি আপনারা করেন, এটা করে আনসার দেন, এটা খুব সিম্পল জিনিস। তারপর সবাই দ্রুত করতে গিয়ে ভুল করে ফেলে, এই যে অলরেডি দেখতেছি অনেকে ভুল করে ফেলছে। যখনই আমরা শুনি যে ডিভাইড 30 বাই হাফ, আমাদের মানে মাথার মধ্যে কাজ করে যে 30কে হাফ দিয়ে ভাগ করলে মনে 15 হবে, তার সাথে 10 যোগ করলে 25 হবে। আসলে ব্যাপারটা কি এটা, 30কে যদি আপনি হাফ দিয়ে গুণ করেন তাইলে হয় 15, কিন্তু 30কে যদি হাফ দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু 15 হয় না। 30কে হাফ দিয়ে ভাগ করা মানে গুণ হয়ে গেলে হাফটা হয়ে যায় 2, এটা হয়ে যায় 60। সেই 60-এর সাথে 10 যোগ করলে আনসার হবে 70। সো প্রশ্ন পড়েই ধুমধাম তাড়াহুড়া করে দাগানো যাবে না, একটু দেখে শুনে দাগাইতে হবে, এটাই মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটিতে কঠিন কোনো ম্যাথ আসবে না। সো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই একটু প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আসলে তত ইজিলি আপনি প্রবলেমগুলো সলভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।